আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়াকার, তোমাকেই বলছি না বাবা, তুমি তো বিষ পান করেই ফেলেছো। তুমি তোমার 14 গোষ্ঠীকে কোথায় আছে আমি জানি না। অবশ্য তুমি ভাবছো যে আমি তো এখন দাড়ি টাড়ি রেখে হুজুর হয়ে গেছি, তোমার হার্টে নাকি ব্লক ট্লক ফুটা মুটা কি আছে, হ্যাঁ, কয়দিন পরে তুমি হয়তো মরেই যাবা, এটা ভাবছো। আর তোমার মতো নষ্ট হয়ে গেলে তো আসলে আর কোনো মানে ভালো হওয়ার দিকে তো কিছু ভাবা যায় না। সুতরাং তোমাকে এগুলো শুনতে হবে না। কিন্তু আমি সামরিক বাহিনীর বিবেকবান অফিসারগুলোকে বলছি যে আপনারা কি প্রস্তুত আছেন ডেল এইচ খান নামে এই জঙ্গি যেভাবে এখন 5 স্টার, হ্যাঁ, রক স্টারের মতো, হ্যাঁ, যুদ্ধের জন্য তার যে কল্পবিলাস, হ্যাঁ, দি আর্ট অফ ওয়ার বলে সব জায়গায়, মনে হয় ওই ব্যাটাই একমাত্র বাংলাদেশের শিক্ষিত, হ্যাঁ, সেই একমাত্র আর্ট অফ ওয়ার পড়েছে, আর কেউ পড়েন। এইভাবে সে আসলে হয় কি, কুয়োতে তো ব্যাং হলো কি মানে কুমির। জুলাইতে যারা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে, ভবিষ্যতে তারাই বাংলাদেশের সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হতে যাচ্ছে। জুলাইতে কারা বিশ্বাসঘাতকতা করেছে? আমরা কিন্তু খোলামেলাভাবে দলগতভাবে সেনাবাহিনীর কথা জানি। সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলো বলতে পারেন। আর বাংলাদেশে তো বিমান বাহিনী, নৌবাহিনী সেনাবাহিনীর একটা কমপ্লিমেন্টারি অংশ। সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কাজেই সেনাবাহিনীর অর্থাৎ আমরা আলোচনাটা সেনাবাহিনী নির্ভর করব, সাথে নৌবাহিনী, বিমান বাহিনী একই জিনিস হয়ে যায় আর কি, একক একক একটা প্রতিষ্ঠান হিসাবে আলোচনাটা করব। আমলাতন্ত্র কি জুলাইতে সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? না, করেনি। যতটা মোটা দাগে তেমন কোনো বিশ্বাসঘাতকতা আমরা দেখিনি। আমলাতন্ত্র বিশ্বাসঘাতকতা করেছিল 1996 সালে বিএনপির সাথে, কিন্তু 1996 সালে তো গণ অভ্যুত্থান ছিল। 2024-এ তো গণ অভ্যুত্থান ছিল না। কেন গণ অভ্যুত্থান ছিল না, জাস্ট এর আগের পর্বটাতে আলোচনা করেছি। অন্যান্য রাজনীতিবিদরা বা শেখ হাসিনার যারা ছিলেন তার কাছের মানুষ, আমরা কিন্তু কারো কথা শুনিনি যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, কেউ ভয় পেয়েছে, কেউ আগে থেকে হয়তো দেশ ছেড়ে চলে গেছে প্রধানমন্ত্রীকে রেখে, এগুলো কোনোটাই বিশ্বাসঘাতকতার পর্যায়ে পড়ে না। রাষ্ট্রের বাহিনী হিসাবে, সিভিল সার্ভেন্ট হিসাবে, কিংবা এই ধরনের এত বিধ্বংসী বর্বর একটা আক্রমণের বিরুদ্ধে লড়ার মতো সক্ষমতা সেই মুহূর্তে, অন্তত সাইকোলজিক্যালি সক্ষমতা ছিল সেনাবাহিনী। দেখেন, বিশ্বাসঘাতকতা তো কথাটা এখানে ছোট হয়ে যায়। হারুন ইজহারের একটা বক্তব্য শুনলাম, তার অডিও, আমার ধারণা এটা অনেকেই শুনেছেন। সেইখানে দেখা যাচ্ছে যে স্পিরিটটা এইরকম যে সেনাবাহিনীর কোনো একজন অফিসার হারুন ইজহারের হাত পায়ে ধরছে যে আপনারা একটু রাস্তায় থাকেন, সরকার পড়ে যাবে। তার মানে ওয়াকার বাহিনী অলরেডি ডিসিশন নিয়েছে শেখ হাসিনাকে ফেলে দিবে। তবে এটা অলরেডি নিয়েছে বললেও কিন্তু ভুল হবে। আমরা যত দেখছি তত এটা আমাদের মধ্যে যুক্তি হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে যে ওয়াকার অনেকটা সারা জীবনের স্বপ্ন হিসাবে এই কাজটা করেছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাতের হয়ে সে আর্মিতে ঢুকেছে। আর্মিতে ঢুকে সে আওয়ামী লীগের ধারে কাছে থাকার চেষ্টা করেছে, জেনারেল মোস্তাফিজের দৃষ্টি কাটার চেষ্টা করেছে। এতটাই দৃষ্টি কেড়েছে যে জেনারেল মোস্তাফিজ ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের 1996 সালে তিনি যে সরকার গঠন করেন সেই সরকারের সেনাবাহিনী প্রধান। জেনারেল মোস্তাফিজের মেয়েকে বিয়ে করেছে। জেনারেল মোস্তাফিজ লতায় পাতায় শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদের আত্মীয়। পরবর্তীতে সে এর পায়ে ধরে তার সাথে সুব্যবহার করে অনেকের কথা বলা হয়, সেটা আমাদের এখানে আলোচনায় আনার দরকার নাই। তাদের অনুরোধে তাকে সেনাবাহিনী প্রদান করেছিলেন শেখ হাসিনা, এবং সেই সুযোগটা সে কাজে লাগিয়েছে তার আজীবনের স্বপ্ন যে জামাতের হাতে বাংলাদেশটা তুলে দিবে। ব্যক্তিগতভাবে এটা বিশ্বাসঘাতকতার দিক থেকে দেখলে দেখুন, এটা চরম মাত্রার বিশ্বাসঘাতকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যারা কাজ করেছে, আমি তাদের যত 2-4 জনের সাথে আমার পরিচয় হয়েছে, কথাবার্তা বলেছি, প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে চেয়েছি, একজনকেও পাই নাই কিন্তু যে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিবে না। কেন জীবন দিয়ে দিবে? রাজনৈতিক আদর্শ না, কিংবা বড় কোনো স্বপ্ন না। জীবনটা এই জন্য দিবে যে একজন প্রধানমন্ত্রী হিসাবে, একজন জননেতা হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্নেহ করেন, যে উদারতা দেখান, যে ক্ষমাশীলতা দেখান, যেইভাবে তাদের কাজকর্ম আরো ভালো করার জন্য তিনি গাইড করেন, যেভাবে তারা শেখ হাসিনার প্রজ্ঞা আবিষ্কার করেছেন, স্নেহ পেয়েছেন,
মমতার বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিটা জিনিস এই মানুষগুলোকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রভাবিত করেছে। এবং এইসব গল্প শুনে আমার নিজেরও কখনো মনে হয় না যে শেখ হাসিনার আশেপাশে ওয়াকারের মতো এত বড় বিশ্বাসঘাতক থাকতে পারে। মানলাম এই ওয়াকার জামাতের, ওয়াকার শৈশব থেকে স্বপ্ন দেখেছে আওয়ামী লীগকে পরাজিত করবে, ৭১-এর মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিবে। তবু শেখ হাসিনা সম্পর্কে যারা জানেন তারা এটাই বিশ্বাস করবেন যে এইরকম ইবলিশও শেখ হাসিনার সান্নিধ্যে আসলে ভালো হয়ে যায়। এবং আমি এও বিশ্বাস করি অনেক জামাতের অফিসার কিন্তু ওয়াকার ছাড়া এমনও হতে পারত, অর্থাৎ আপনার ৫০টা জামাতের অফিসারের মধ্যে বা ৫০০ জামাতের অফিসারের মধ্যে একজন ওয়াকার হতে পারে, ৫০০-র মধ্যে বাকি ৪৯৯ জন কিন্তু শেখ হাসিনার জন্য জীবন দিবে। এই রকম সময়ে শেখ হাসিনা যেহেতু দেশের পক্ষে ছিলেন, সেই লোকও দেশের পক্ষে দাঁড়াবে। সকল যুক্তিতে কিন্তু এটাই বলে। তাহলে বুঝতে হবে যে ব্যক্তি ওয়াকার মানুষ হিসাবে কত বড় ইবলিশ হিসাবে সে গড়ে উঠেছে। দেখুন, কেউ যদি ভাবেন যে আমি বাংলাদেশের সেনাবাহিনীকে এখানে তুলোধুনা করতে বসেছি, তারা ভুল করবেন। আমি মনে করি প্রতিটা দেশের একটা সেনাবাহিনী থাকে, বাংলাদেশেরও আছে। কিন্তু আজকে কিছু প্রশ্ন তুলব, কিন্তু সেটা এই জন্য না যে আমি সেনাবাহিনীর ক্ষতি চেয়ে এগুলা করছি। হ্যাঁ, কেউ এগুলা বলতে সাহস করবে না, সেই সাহস তো আমার আছে। এটা তো বাংলাদেশের মানুষ, অন্তত যারা আমার কথাবার্তা শুনেন বা যারা আমার আচার আচরণ জানেন তারা বোঝেন যে আমার সেই সাহস আছে। কিন্তু আমি তো বাংলাদেশের সামরিক বাহিনীগুলোরও ভালো চাই, তারা বাংলাদেশের উপযুক্ত সামরিক বাহিনী হিসাবে গড়ে উঠুক। আজকে সেটা বলতে না পারলেও ভবিষ্যতে কখনো সেই কথা বলবো। কিন্তু আজকের বক্তব্য ওটাই যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কিংবা একমাত্র বিশ্বাসঘাতক কত ধরনের বিপদ তার জন্য ডেকে নিয়ে এসে সেই আলোচনাটা করা হলো আজকের উদ্দেশ্য। যা হোক, এই ওয়াকারের পেছনে অনেক অফিসার দাঁড়ালো। আর বাংলাদেশে যেটা হয়, আসলে কোনো বাহিনী প্রধান যদি আর আমাদের তো ওই দুর্বলতা আছে, আওয়ামী লীগ বলুন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকেই মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা শানিত করে গড়তে পারিনি। সেখানে আসলে সামরিক বাহিনীর যে বিচ্যুতি সেটাও সেই দৃষ্টিতে দেখতে হবে। আর সামরিক বাহিনীগুলো তো দীর্ঘদিন জিয়াউর রহমান, এরশাদ এরা বড় করেছেন, খালেদা জিয়া। ফলে এখানে পাকিস্তানের পদ্ধতিতে সামরিক বাহিনী গড়ে উঠেছে, এটাও খুব একটা অপ্রত্যাশিত নয় আসলে। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ১৫-১৬ বছরের শাসন, সেই সময়ও তো মুক্তিযুদ্ধের পক্ষের অনেক অফিসারও তো সেখানে ছিল। তাদেরকে বড় জোর দোষ দিতে পারি যে তারা কেউ সাহস করে এগিয়ে আসেনি। আবার সম্ভাবনা কতটুকু ছিল সেটাও বুঝতে হবে। আমরা তো জেনারেল জিয়াউল হাসানকে দেখছি যে এই রকম বীরের পুরো তো আমাদের সেনাবাহিনী জন্ম দিয়েছে। যা হোক, মূল কথায় ফিরে আসি। সেনাবাহিনী নিয়ে যেই আলোচনাগুলো আগে কখনো হয় নাই বা সাহস করে নাই, ভবিষ্যতে কিন্তু সেনাবাহিনী এই প্রতিটা প্রশ্নের সম্মুখীন হবে। বিশেষ করে ২৪-এ তার দেশবিরোধী তো নাই, দেশটা তো ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা দেখছেন না, তারেক রহমান খেই হারিয়ে ফেলে হ্যাঁ, মানুষের স্বপ্নে যেটা নাই, কল্পনাও যেটা করতে পারতো না, সেই কাজ তারেক রহমান করে ফেলেছে। হ্যাঁ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকান রাষ্ট্রদূতকে দিয়েছে তাদের জাতীয় দিবস পালনের জন্য। দেখেন, এইরকম একটা সময়ে শেখ হাসিনা কিন্তু জঙ্গি উত্থানের চূড়ান্ত সময় পর্যন্ত মাথা ঠান্ডা রেখেছে। এই পর্যন্ত যা করেছেন মাথা ঠান্ডা রেখেছে। আর তারেক রহমানের একটা শান্তির সময় কিন্তু তার মাথা কাজ করছে না। তারেক রহমান, খলিল যারাই এই কাজটা করেছে, তাদের মাথা যদি ন্যূনতম কাজ করতো, আমেরিকানরা এইটা এমনও হতে পারে যে খলিলরাই বলেছে তোমরা এখানে করো। যদি উল্টাটা হয় যে তারা এসেছে, আমরা তো সে স্বাদ দেখিয়েছে যে তোমাদের দক্ষিণ প্লাজায় আমরা জাতীয় দিবস করব, তারা বুঝাতো দেখো যে বাংলাদেশের মানুষ এখন তোমাদেরকে যে পর্যায়ে দেখে, আর তোমাদের সাথে আমাদের যেই ধরনের এখন কোঅপারেশন, আমি একদম ডিপ্লোম্যাটিক কথাবার্তায় বলছি, সেই অবস্থায় এটা করা ঠিক হবে না। আমরা চাই নীরবে আমাদের যে এঙ্গেজমেন্ট, আমাদের কোঅপারেশন, সেটা এক্সপান্ড করতে। সেটা পাবলিককে ঢাকঢোল পিটিয়ে দেখানো ঠিক হবে না। তাহলে কেন দেখালো? হয় এদের মাথা কাজ করছে না, না হলে অতিরিক্ত অহংকার এসে গেছে যে মার্কিনীদের দেখাতে হবে যে মার্কিনীরা আমাদের ছাতা। এখন দুটোই কিন্তু প্রচন্ড বুমেরাং হবে, মার্কিনীদের জন্যও বুমেরাং হবে, তারেক রহমানের জন্যও বুমেরাং হবে। সেই আলোচনা হলো যে ওয়াকার বাহিনীর বিশ্বাসঘাতকতায় কিভাবে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোকে দীর্ঘমেয়াদে বিপদে ফেলল। প্রথম বিপদ হলো যে, আচ্ছা, বিপদের কথা বলার আগে সামরিক বাহিনীগুলোর বা সেনাবাহিনীর অতীতের ভূমিকাটা আমরা দেখি।
সামরিক বাহিনী 1975 সালে বঙ্গবন্ধুকে খুন করেছে, সেটাকে তারা এইভাবে পাশ কাটিয়েছে যে কিছু বিপদগামী সেনা কর্মকর্তা, পুরো সেনাবাহিনী কখনো বঙ্গবন্ধুর খুনের দায় গ্রহণ করে নাই। এখানে অনেক কিছু হয়তো তদন্তে এসে না এসে সেগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু মোটা দাগে এটা। পরবর্তীতে অনেক কু হয়েছে, জিয়াউর রহমান ক্ষমতায় এসছে, জিয়াউর রহমান ক্ষমতায় এসে তো দেশকে স্থিতিশীল রেখেছিল, এই ক্রেডিট তো আমি জিয়াউর রহমানকে দিব। পরে এরশাদের মুভমেন্টটা, এরশাদের যে কু, অনেকে অনেক দৃষ্টিতে দেখতে পারেন। আমি মনে করি যে বাংলাদেশকে যে জিয়াউর রহমান পাকিস্তানের দিকে পরিচালিত করেছিলেন, এরশাদ সাহেবের কুটা কিন্তু সেই অবস্থাটাকে পুরো না ঘুরিয়ে দিলেও সেটাকে স্তব্ধ করে দিয়েছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধের কথা ভাবার আবার অবকাশ এসেছিল বাংলাদেশে। এরশাদের পরে জেনারেল নুরুদ্দিন সম্পূর্ণ আপনার জনপ্রিয়তার, আমি বলবো যে প্রো পিপল একটা স্টান্স নিয়েছিলেন জেনারেল এরশাদ থেকে। তিনি তার সমর্থন প্রত্যাহার করে, কিভাবে? কারণ হলো এরশাদ সাহেবের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে বাংলাদেশের সব দল ছিল এবং কোনো ষড়যন্ত্র ছিল না। যেই উদ্দেশ্যে এরশাদের পতন হয়েছিল সেই উদ্দেশ্য পরবর্তীতে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। এরপরে জেনারেল নাসিম কু করেছে, ব্যর্থ হয়েছে, এটা আমাদের অত বেশি আলোচনার এখানে দরকার নেই। পরবর্তীতে জেনারেল মঈনুদ্দিন কু করলেন, কু করে তিনি ১/১১ ঘটালেন এবং বিএনপির যে বাংলাদেশের নির্বাচনকে কুক্ষিগত করার চেষ্টা সেটাকে তিনি প্রতিহত করলেন। তারপরের কুটা করলো এই জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের কু হলো বাংলাদেশের, আপনারা হয়তো আজকে বুঝতে পারবেন না যদি বিএনপির মানুষ, জামাতের মানুষ আমার কেউ এই কথা শুনে থাকেন, দীর্ঘমেয়াদে এত বিশ্বাসঘাতকতার কু এবং এইভাবে এটা চিহ্নিত হবে, আমি ভাবতেও শিউরে উঠি যে বাংলাদেশের সেনাবাহিনী তার মান মর্যাদা কিভাবে 2024 এসে খোয়ালো। কিন্তু মোটা দাগে বোঝার জন্য চেষ্টা করেন। বলা হয়েছিল যে কোটা তুলে দিবে, মানুষের বৈষম্য দূরীকরণ করবে, কোনোটাই কিন্তু হয়নি, সেদিকে কেউ যায়ও নাই। কিন্তু আসলো কি ইউনূসের বাহিনী লুটপাট করার জন্য, তারপরে কোনো রকম ক্ষমতার বন্টন হিসাবে তারেক রহমানের হাতে ক্ষমতা দেওয়া হলো। কিন্তু দেশের যে দুর্ভাগ্য, অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, সংস্কৃতি বলুন, আইন শৃঙ্খলা বলুন, মানবাধিকার লঙ্ঘন বলুন, যে বর্বরতা জঙ্গিরা চালু করেছিল জুলাইতে মানুষ খুনের মধ্য দিয়ে, সেটা ইউনূস বাড়িয়েছে, সেটা তারেক রহমানের সময় আপনার একেবারে অবাধে চলছে। আমি যখন এই বক্তৃতাটা রাখছি তখন কিন্তু দেখেন কত ন্যাক্কারজনক কাজ হচ্ছে। তারেক রহমানকে এখনো আমরা বাহবা দিয়ে যাচ্ছি। একটা মানুষের, একটা অফিসে ঢুকে একটা মানুষের কি বলবো, সবাই জানেন কিভাবে তাকে চেপে ধরে চাঁদা আদায় করছে। মানবাধিকার লঙ্ঘনের সব ধরনের কৌশল কিন্তু জামাত, বিএনপি কিন্তু এরা কিন্তু খুব ভালো জানে। এরা কিন্তু 21শে আগস্ট ঘটিয়েছিল, হ্যাঁ, এরা কিন্তু বাংলা ভাই টাংলা ভাই করেছে। তবে তখন পর্যন্ত আওয়ামী লীগ ছিল ওদের জন্য একটা বড় দেয়াল, অর্থাৎ জনগণ এবং দেয়ালের মাঝখানে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ এদের রক্ষা করেছে এক ধরনের। এখন কিন্তু এরা সরাসরি জনগণের সাথে সব ধরনের অপরাধ করছে, সেই 24শে জঙ্গি উত্থান থেকে আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে। ভবিষ্যতে কিন্তু আওয়ামী লীগ আর দেয়াল হিসাবে কাজ করবে না এবং জনগণ যখন এদের উপর চড়াও হবে বিপদটা বোঝার চেষ্টা করে। দুঃখের বিষয়, আমি আসলে মূল আলোচনায় ঢুকতে পারছি না। একটু আগে আমি একটা টক শো শুনছিলাম, বিএনপির এক এমপি আওয়ামী লীগকে তুলোধুনা করছে, সে দেখাচ্ছে সে খুব মানবিক এবং সে খুব বুদ্ধিমান, সে টক শোতে কথা বলতে পারে, এগুলো আমরা দেখেছি। সে কি বলেছে জানেন? যে টাকা যদি পাচার না হয়ে যায়, দুর্নীতিকে সে এমন কিছু মনে করে না, দুর্নীতির টাকা যদি দেশের অভ্যন্তরে বিনিয়োগ হয় সেইটাকে ক্ষতিকারক কিছু মনে করে না। দেখেন সরকারি দলের লোক, এই হলো তারেক রহমানের এই লোকগুলা, কি অবস্থা হবে বুঝেন। টাকা তো সবসময় পাচার হচ্ছে, শেখ হাসিনার সময় পাচারের যে কথা বলেছে ওইটা তো গুজব ছিল, সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু এই এমপিটা কি বলছে দেখেন। এই যখন তারেক রহমানের সরকারের অবস্থা, বুঝতে পারছেন না ওয়াকার যে বেইমানি করেছে, সেইখান থেকে এক বিন্দু রাষ্ট্রকে ভালোর দিকে নিয়ে যাওয়ার সক্ষমতা আর নাই। ফলে দীর্ঘমেয়াদে মূল কালপ্রিট ছিল এই সেনাবাহিনী। মানুষের সব রাগ কিন্তু গিয়ে পড়বে সেনাবাহিনীর উপর, এবং সেনাবাহিনীর ওয়াকারকে তো আর কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনীর মধ্যে যারা বিবেকবান অফিসার আছেন
যারা মুক্তিযুদ্ধের কথা ভাবেন, যারা অন্তত মুক্তিযুদ্ধ বাদ দেন, আপনারা কিভাবে ব্রেন ওয়াশ সেটা আমরা জানি, সে তো বাংলাদেশের সব মানুষই, অন্তত দেশের কথা ভাবেন, কারণ দেশ না থাকলে কোথায় আপনার যাবে শান্তি মিশন, কোথায় আপনার বেতন ভাতা, সেগুলোর কথা চিন্তা করেও কিন্তু আপনারা ঠিক হওয়ার চেষ্টা করেন। এখন আপনাদের বিপদগুলো বলি। দেখেন, মানুষ, আপনাদের প্রথম বিপদ হলো যে মানুষ প্রকাশ্যে যে প্রশ্নটা করবে যে বাংলাদেশ সেনাবাহিনীর কাজটা কি, এই প্রশ্নের উত্তর আপনারা কি কখনো বাংলাদেশের সেনাবাহিনী সৎভাবে দিতে পেরেছেন? কার সাথে আপনারা যুদ্ধ করবেন? হ্যাঁ, আপনারা এইটাও আসলে আপনাদের জঙ্গিবাদের প্রতি আপনাদের ঝুঁকে থাকার কারণ আপনারা ঘুরে ফিরে দেখান যে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আপনারা প্রস্তুত। নানান থিওরি দেওয়া হয় যে ভারতের সাথে 2 সপ্তাহ 4 সপ্তাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত। আসলে কি আপনারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত? ভারতকে আমি শত্রু রাষ্ট্র হিসাবেই বলতেছি। আপনারা তো মিয়ানমারের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না। মিয়ানমারে যখন 1991 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া শূন্য সমাবেশ করছিলেন মিয়ানমারের দিকে, তখন আপনাদের মনে আছে আপনারা কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতেন দিনে 3 বেলা 4 বেলা এই যুদ্ধ থামানোর জন্য? পরবর্তীতে শেখ হাসিনা অনেক উস্কানি সত্ত্বেও কোনোভাবেই আপনাদেরকে মিয়ানমারের সাথে যুদ্ধে জড়াইতে দেয় নাই, বরঞ্চ সেটা না করে উনি 10-12 লাখ রোহিঙ্গা গিলেছেন। চিন্তা করেন, ওয়াকার, তুমি কি চিন্তা করছো বাবা? কত বড় নিমক হারাম তুমি! তোমাদেরকে যুদ্ধ থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনা 1.5 মিলিয়ন রোহিঙ্গা গিলেছে। তারপরেও বাবা ওয়াকার, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলা? হ্যাঁ, সেনাবাহিনী আপনাদেরকে বলছি, আপনারা পারলেন শেখ হাসিনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে? আপনারা যে মিয়ানমারের সাথেও যুদ্ধের জন্য প্রস্তুত না, এটা আপনাদের অতীত ঘেটে দেখেন। আপনারা, খালেদা জিয়া চেয়েছিলেন 91 সালে, উনি 91, 92, 93 এর দিকে উনি মিয়ানমারের দিকে সেনাবাহিনী পাঠিয়েছিলেন, অন্তত সীমানার দিকে নিয়ে গিয়েছিলেন অনেক কিছু। উনি থাইল্যান্ডের তখনকার রাজপুত্রকে উনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন অনেক সম্মান দিয়ে, অনেক ধরনের চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। আমি বলবো যে উনি দেশপ্রেম থেকে এটা করেছিলেন। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা না, সরি, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি। কেন যুদ্ধ হয়নি? আর্মি ভয় পেয়েছিল, বাংলাদেশের আর্মি। এটা তো বাংলাদেশের মানুষ আসলে জানে না। জানুক না জানুক, সেনাবাহিনী তো জানে যে তারা কারোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। পাকিস্তান তো প্রস্তুত। পাকিস্তানের সেনাবাহিনীকে যে শয়নে স্বপনে তোমরা অনুসরণ করো, পাকিস্তানের সেনাবাহিনী তো ইয়ের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, ভারতের সাথে। বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত? আপনারা প্রস্তুত? হ্যাঁ, আপনারা বলবেন যে আমাদেরকে টাকা দাও, অস্ত্র দাও, প্রস্তুত হয়ে যাব। আমি নিশ্চিতভাবে বলতে পারি, টাকা অস্ত্র সব দিলেও প্রস্তুত হতে পারবেন না। সেটার জন্য সেই 47 সাল থেকে পাকিস্তান কিন্তু নিজেদেরকে তৈরি করেছে। কিসের বিনিময়ে তৈরি করেছে? হ্যাঁ, কোটি কোটি ভিক্ষুক মধ্যপ্রাচ্যে ভিক্ষা করে। আমরা কি সেরকম চাই বাংলাদেশ যে ভারতের সাথে যুদ্ধ করব, মিয়ানমারের সাথে যুদ্ধ করব, আর আমাদের কোটি কোটি ভিক্ষুক হোক? আমরা তো সেটা চাই না। আপনাদেরও কি সে চাওয়ার আর অবকাশ আছে? বাংলাদেশকে কি পাকিস্তানের জমিদাররা পাকিস্তানকে যেভাবে কবজা রাখতে পারে, বাংলাদেশকে কি কেউ কখনো সেভাবে কবজা রাখতে পারবে? বাঙালিকে পারবে না। তাহলে পাকিস্তানের মতো আপনারা যদি স্বপ্ন দেখেন, সেটা তো দুঃস্বপ্ন, দিবা স্বপ্ন। আপনারা তো সমাজের অংশ হিসাবে সেটা দেখবেন না। এখন যখন প্রশ্নটা আসবে যে সত্যিকারে কার সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত, যদি একটা জঙ্গি উত্থান থামাতে না পারে, যদি শুধু জাতিসংঘে কিছু সৈনিক পাঠায়, সেখান থেকে ডলার রোজগার করে, সেটার লোভে তারা জঙ্গি উত্থান না থামায়, এই প্রশ্নগুলো এখন প্রকাশ্যে চলে আসবে। প্রতিটা প্রশ্ন সেনাবাহিনীকে বিপদগ্রস্ত করবে, সামরিক বাহিনীগুলোকে বিপদগ্রস্ত করবে। কারণ হলো বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কাছে এর সদ উত্তর নাই। ওই যে জঙ্গি মোস্তাফিজ, কর্নেল মোস্তাফিজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেই উস্কানি দেয়, কিংবা এই যে এই হাসিন হক, গোলাম আজমের ছেলে, ওরা যেই উস্কানি দেয়, সেনাবাহিনীতে যারা চাকরি করেন, আমি তাদেরকে বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। ওই উস্কানিতে আপনারা কতটা আপনারা সেই উস্কানি গ্রহণ করে সেইভাবে গাজওয়াতুল হিন্দ করতে পারবেন? কয়জন করতে পারবেন? হ্যাঁ, আমি জানি একটা অংশ আছে যে গাজওয়াতুল হিন্দে লাভ দিয়ে পড়ে মরে তাড়াতাড়ি ভেস্তে চলে যায়, কিন্তু এই যে যত সেনাবাহিনীর সদস্য আছে সবাই কি এটাকে একমত হবে? ঠিক আছে, আপনারা গাজওয়াতুল হিন্দ করতে চলে গেলেন, সেনাবাহিনী ওই রকম ধরে নিলাম, যেহেতু ওয়াকারের প্রতি তাদের এত আনুগত্য। সেটা করার যে মূল্য বাংলাদেশের মানুষকে দিতে হবে, অর্থনৈতিক মূল্য, আর তো কিছু না হোক। দেশের অংশ হারানোর সম্ভাবনা তো আছেই, সেদিকেও গেলাম না। শুধু যেই পরিমাণ জনসম্পদ এবং সম্পদ এবং অর্থনৈতিক ক্ষতি হবে এই ধরনের কোনো কনফ্রন্টেশনে,
সেটা গ্রহণ করার জন্য কি বাংলাদেশ প্রস্তুত আছে? বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে? হ্যাঁ, 2 কোটি মানুষ প্রস্তুত আছে, জামাত প্রস্তুত আছে, আপামর জনসাধারণ কি প্রস্তুত আছে? বিএনপি প্রস্তুত আছে, আওয়ামী লীগ প্রস্তুত আছে, জাতীয় পার্টি প্রস্তুত আছে, আম বাম কতগুলো আছে, ওগুলার যদিও সমাজে কোনো মূল্য নেই, সেগুলো প্রস্তুত আছে। একটু আপনারা নিজেদেরকে চিন্তা করবেন, নিজেরাই প্রশ্নগুলো নিজেদেরকে করবেন। যদি আবার পাহাড়ে সমস্যা শুরু হয়, পাহাড়ে যদি এখন সমস্যা শুরু হয়, জিয়াউর রহমান সাহেব যেভাবে এটা মোকাবেলা করেছেন বা পরবর্তীতে 96 সাল পর্যন্ত যেভাবে এটা মোকাবেলা করা হয়েছে, এখন কি সেভাবে সম্ভব হবে? নাকি সেখানে আরো বিভিন্ন শক্তি জড়িয়ে যাবে? তখন এই সেনাবাহিনীর কি অবস্থা হবে? বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার কি অবস্থা হবে? ওয়াকার, তোমাকেই বলছি না বাবা, তুমি তো বিষ পান করেই ফেলেছো। তুমি তোমার 14 গোষ্ঠীকে কোথায় আছে আমি জানি না। অবশ্য তুমি ভাবছো যে আমি তো এখন দাড়ি টাড়ি রেখে হুজুর হয়ে গেছি, তোমার হার্টে নাকি ব্লক ফ্লক ফুটা মুটা কি কি আছে, হ্যাঁ, কয়দিন পরে তুমি হয়তো মরেই যাবা, এটা ভাবছো। আর তোমার মতো নষ্ট হয়ে গেলে তো আসলে আর কোনো মানে ভালো হওয়ার দিকে তো কিছু ভাবা যায় না। সুতরাং তোমাকে এগুলো শুনতে হবে না। কিন্তু আমি সামরিক বাহিনীর বিবেকবান অফিসারগুলোকে বলছি যে আপনারা কি প্রস্তুত আছেন? ডেল-এইস খান নামে এই জঙ্গি যেভাবে এখন 5 স্টার, হ্যাঁ, রক স্টারের মতো, হ্যাঁ, যুদ্ধের জন্য তার যে কল্পবিলাস, হ্যাঁ, দি আর্ট অফ ওয়ার বলে সব জায়গায়, মনে হয় ওই ব্যাটাই একমাত্র বাংলাদেশের শিক্ষিত, হ্যাঁ, সেই একমাত্র আর্ট অফ ওয়ার পড়েছে, আর কেউ পড়েন। এইভাবে সে আসলে হয় কি, কুয়োতে তো ব্যাং হলো কি মানে কুমির, আমাদের হয়ে গেছে কি এই যে শুধু ওষুধ বেচার মতো কথা বলতে বলতে, আরে ভাই, ওষুধ বেচার যোগ্যতা নিয়ে শুধু একজন নোবেল প্রাইজ পায়, সে পেয়ে গেছে, ইউনুস। বাকি ওষুধ বিক্রেতার আসলে কোনো খানা নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে টাকা পয়সা রোজগার করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটার কোনো উপকারিতা নাই। জাতিকে, জাতির সত্যিকারের মানুষদের জাতির ভাগ্য হাতে নিতে হবে। গোটা সেনাবাহিনী কি ডেল-এইস খানের সেই আর যে প্রেরণা জঙ্গি হওয়ার, বা যে সেসব সামরিক বাহিনীর অফিসারগুলা, হ্যাঁ, মোস্তাফিজ, এদের যে উস্কানি, তার জন্য কি গোটা সেনাবাহিনী আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত যদি না থাকেন তাহলে চিন্তা করেন আপনাদেরকে কোন খাদে নিয়ে এসেছে ওয়াকার। আপনারা কারো সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়, এবং বাংলাদেশের উদ্দেশ্য তো তাই নয়। আমাদের জাতির পিতা মেলাইস টু নান, ফ্রেন্ডশিপ টু অল, এটা কেন দিয়েছেন? যে আমাদের সেনাবাহিনী থাকবে, তারা স্ট্রং হবে, তারা রাষ্ট্রের মর্যাদা হিসাবে থাকবে, প্রয়োজনে তাদেরকে যুদ্ধে ইউজ করা যেতে পারে, সেটা করতে হতে পারে, সেটা হলো থিওরি। তা আমরা কেন যুদ্ধ করবো? আমরা তো কোনো রাষ্ট্রের প্রতি শত্রু না, আমরা সবার প্রতি বন্ধু। সবার প্রতি বন্ধু মানে আমরা কারোর প্রতি বন্ধু না, আমরা হলাম প্র্যাকটিক্যাল, আমরা কূটনীতি করব, আমরা মেধা প্রজ্ঞা নিয়ে এই পৃথিবীতে টিকে থাকবো। এটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল, সেটা সামরিক বাহিনীর জন্য, বেসামরিক বাহিনীগুলোর জন্য, সেটা সবার জন্য, সেটা বাংলাদেশের মানুষের জন্য। সেই ভারসাম্যমূলক স্বপ্ন ওয়াকার এবং তার পাশে যারা দাঁড়িয়েছিলেন সামরিক বাহিনীর হয়ে, আমি জানি না ওই যে নাজমুল দাঁড়িয়েছিল কিনা। নাজমুল এক সময়, হ্যাঁ, মালদ্বীপে চাকরি করতো রাষ্ট্রদূত হিসাবে, আমি তখন ফরেন মিনিস্ট্রিতে ডিজি পাবলিক ডিপ্লোমেসি। এমন দিন নাই নাজমুল আমাকে ফোন করতো না। এত অস্থির একটা লোক, কিভাবে একটু সুন্দর করতে পারে, মানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সেই নাজমুলও নাকি এই ওয়াকারের সাথে এখন যোগ দিয়েছে। অবশ্য আমি নাজমুলের কথা বলতে পারবো না, নাজমুলও যে ওয়াকারের মতো বেইমান, এটা চিন্তা করতে আমার একটু কষ্ট হয়, কারণ নাজমুল লোকটা আমাকে ফোন করতো, আমি তো বিরক্ত হতাম না, আমি তো তাকে পরামর্শ দিতাম কি করতে হবে না হবে। এখন তার ডান্ডা যদি দাঁড়িয়ে যায়, আমার তো আসলে কিছু করার নাই। হ্যাঁ, মানুষ তো আসলে বোঝে বেশি, আসলে তো সে অবুঝ। আমি মনে হয় বুঝাইতে পারছি যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো, অন্তত বেসামরিক লোকজন না বুঝলেও যারা সামরিক বাহিনীর কর্মচারী, তারা অন্তত বুঝবেন যে ওয়াকার বাহিনী, 24-এর জঙ্গিরা আপনাদের কোন বিপদের সামনে হাজির করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করবেন, চীন ভারতের ধাক্কা খাবেন, মিয়ানমারের সাথে যুদ্ধ করবেন, কাদের ধাক্কা খাবেন জানেন? কত দিক থেকে, আমি তো সব দিক থেকে দেখছি ধাক্কা খাওয়ার। ধাক্কা মানে কি? এই ধাক্কা তো মহাপ্রলয়ের ধাক্কা হবে। হাউ মাউ করে তোমরা রাস্তায় কানবা, হাউ মাউ করে। ডেল-এইস খান ও সবার আগে পালাম, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই আমাদের সেনাবাহিনীগুলো মর্যাদার সাথে, দেশপ্রেমিক বাহিনী হিসাবে তারা যেই কাজ করছিল, তারা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়, সেটা আমাদের সবার ভালো লাগে, আমরা গর্বের সাথে সেগুলো স্মরণ করি। আমরা একটা আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার বিপক্ষে তো আমি অন্তত না, কিন্তু সেটা তো এইভাবে না। আমি যেসব প্রশ্ন তুলেছি সেই প্রশ্নগুলো তো সুরাহা করার সঠিক বাস্তব ভিত্তিক পথ আছে, কিন্তু এখন তো সেনাবাহিনী, আপনারাই জানেন, আপনারা এগুলো গোজামিল দিয়ে রেখেছেন, আর আপনারা জঙ্গিদের সাথে যাওয়া এই গোজামিলের সমাধান ভেবেছেন। সেইভাবে তো সমাধান হয় না। গোজামিলের কোনো জিনিস কি সমাধান হয়? হয় না। আমার মনে হয় অনেক কথা বললাম, আরো অনেক কথা বলা যেতে পারে। অন্তত সামরিক বাহিনীর যেসব লোকজন এই বক্তৃতাটা দেখলেন, তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন।
অনেক নেগেটিভ কথা বললাম। পজিটিভ কথা হলো যে আমি মনে করি বাংলাদেশের মানুষ দ্রুত তাদের ভুল বুঝতে পারবে। সবেমাত্র তারেক রহমানের সরকার তাদের কারো কারো অন্ডকোষ চেপে দিল, আরো যে কত কি চাপবে। কারণ হলো অন্যায্যভাবে, অন্যায়ভাবে আপনার ষড়যন্ত্রের পথে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ না করে মুক্তিযুদ্ধপন্থী বলে রাষ্ট্র চালানো অতি দুরূহ, অতি কঠিন। আমরা এটা খালেদা জিয়ার সময় দেখেছি। 91 থেকে 96, 2001 থেকে 6 উনি অর্থনৈতিক উন্নতি করতে পারেন নাই বাংলাদেশের। জঙ্গিবাদ উনি ঠেকাতে পারেন নাই। শেখ হাসিনা দুটোই পেরেছিল। এটা তো খালেদা জিয়ার দোষ না, তারেক রহমানেরও দোষ না। দোষ হলো তারা যে আন্তরিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় আসতে চান না, সেটা তাদের দোষ। এই না আসাটাও কি তাদের দোষ? কত ধরনের প্রভাব, কত সমর্থক তাদের। এই জামাত কত সমর্থক তৈরি, মানে কতভাবে মানুষকে প্রভাবিত করে, কাউকে বিএনপি করে রেখেছে, কাউকে জামাত করে রেখেছে, আবার আওয়ামী লীগের মধ্যেও কত লোক ঢুকিয়ে দিয়েছে। সবাই সচেতন হন। আমার বিশ্বাস যে আমরা যদি একটু সচেতন হই, না হলেও এটা হবে, বাংলাদেশ কিন্তু আবার মাথা তুলে দাঁড়াবে এবং এইবার কিন্তু স্বাধীনতা বিরোধীরা নিপাত যাবে। এবং আমরা যেই স্বপ্ন দেখেছিলাম 1971 সালে, একটা সুখী, সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন, যে রাষ্ট্রে সব মানুষ একে অন্যের বন্ধু হবে, ভাই হবে, বোন হবে, পিতামাতা হবে, সবাই সুন্দরভাবে বৈচিত্র্য নিয়ে, বৈচিত্র্যের সৌন্দর্যে বসবাস করবে। সেই স্বপ্ন তো আসলে মাঠে মারা যেতে পারে না। এই স্বপ্নটা কিন্তু মানুষের স্বপ্ন। তাই মানুষ 5 লাখ বছর ধরে এই চেষ্টাতেই এগিয়েছে, অনেক খারাপ কাজ করেছে, কিন্তু মানুষের চূড়ান্ত চাওয়া হলো ভালো হওয়া। আমি মনে করি বাংলাদেশের মানুষ, এমনকি জঙ্গিরাও হয়তো একদিন আমরা যদি ওদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি, তারাও ভালো হতে চাইবে। তারা ঘৃণা নয়, বন্ধুত্বের পথ, প্রীতির পথ বেছে নিবে। কিন্তু সে কাজটা কঠিন। এই কঠিন কাজটাই আমাদেরকে করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করি আমার বক্তৃতা যেন এই পথে কাউকে না কাউকে হেদায়েত দান করে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারত বর্তমানে যে অবস্থায় চলতেছে, দুই দেশেরই রাজনৈতিক অবস্থা সারা বিশ্বে সবসময় শিরোনাম হচ্ছে। ভারত হচ্ছে অর্থনৈতিক কারণে শিরোনাম হচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে, আর আমরা অর্থনৈতিক কারণে পিছিয়ে যাচ্ছি, সেই কারণে আমরা শিরোনাম হচ্ছে। শিরোনাম কিন্তু কেউ কম হচ্ছি না আমরা। যেমন আমার ভাবির পোলাদের চিনেন তো আপনারা, তাই না? আমার ভাবির পোলা সান্ডা মাহফুজ, যার ঘাড় এখন দুম্বার মতো ফুলে গেছে, যার পাশা এখন ময়মনসিংহ পাউরুটির মতো ফুলে গেছে, আমার ভাবির ছেলে সান্ডা মাহফুজ পোস্ট দিয়েছে, খেলা শেষ, খোদা হাফেজ। কেন দিল আমার ভাবির পোলাই পোস্ট? কি লিখছে? রাইট উইং এর অ্যাক্টর আর কুশীলবদের ফার রাইট এলিমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে প্রশ্ন করছে। এই কথাগুলো কিন্তু আমরা বললে তখন ভারতের দালাল হয়ে যায়, শেখ হাসিনার দোষর হই। মব সন্ত্রাস, মানে মবের জনক, মব যে করে সেই কি কয় শোনেন। মব সন্ত্রাস, মাজার, পত্রিকা, অফিস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাসি রাইট উইং। জাসি মানে জামাত শিবির, রাইট উইং বলা হয়। গত 2 বছর ধরে কিভাবে ফার রাইট এলিমেন্টস কথিত রাইট উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট পুষ্ট হইল, সেকুলার বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণীর মনে জুলাইনে ভীতি শ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো এবং কাদের আশকারায় শরিকানায় কি এসকল ফার রাইট এলিমেন্টস জুলাইকে একটা ইসলামী ঐতিহ্যবাদী পুনর্জাগরণবাদী বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে অফলাইনে বেসামাল মব নৈরাজ্য চালালো, সে আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন। কে বুঝলেন? তারপর দেখি আমার ভাবির পোলা আরো কি বলছে। আমি গত বছর শুরু থেকেই এসব ফার রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেই জন্য কুশীলবদের চক্রান্ত ও ফুট সোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলো সবার জন্য
রি নকিং, যে তিনি এগুলো বলেছেন। এগুলো কিন্তু আমরা বলেছি, তবে তিনি যেগুলো বলেছেন এগুলো সবই সত্যি। এবং এই আমার ভাবির পোলা সান্ডা মাহফুজ নিজেও কিন্তু তা, কিন্তু এখন তিনি বাঁচার জন্যে আর ক্ষমতায় যেতে পারেনি, মানে সরাসরি ক্ষমতা প্রাতিষ্ঠানিকভাবে পায় না, অফিসিয়ালি পায় নাই। সে তো অবশ্যই ক্ষমতাভোগী, ক্ষমতার সুবিধাভোগী, কোনো সন্দেহ নাই। আমার ভাবির পোলা সান্ডা মাহফুজ এত উদ্বিগ্ন কেন? কারণ সে বুঝে ফেলেছে জামাত শিবির যে ঠোঁট কাকের মতো খাওয়া দাওয়ার পরে ঠোঁট মুছে ফেলবে, আমরা তো এটা জানি। তারা ৭১-এর আকাম কুকাম যদি যারা ঢাকতে পারে, তারা কি ঢাকতে পারবেন আমাকে বলেন? তাদের পক্ষে সবই সম্ভব। এরা দিনে দুপুরে আকাম করবে, পরে এরা বলবে কিছুই করে নাই। এটা জামাতের স্বভাব। নইলে পৃথিবীতে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা পৃথিবীতে কোথাও জায়গা পায় না, এই বাংলাদেশে পেয়েছে। কারণ তারা খুব সুন্দর করে সেগুলো পরিষ্কার, তাদের আকাম কুকাম সব সুন্দর করে ঢাকতে পারে। শেষে সান্ডা মাহফুজেরও বিপদে পড়ে। যাই হোক, এবার ছাত্র দলের মহাবীর মানে সম্মানিত সভাপতি বলেছেন, রাকিবুল ইসলাম রাকিব, তিনি কি বলেছেন? যে আওয়ামী লীগের অফিসগুলো আমরা পুড়িয়েছিলাম। আমরা মানে ছাত্র দল, বিএনপি। আওয়ামী লীগের অফিসগুলো আমরা পুড়িয়েছিলাম ছাত্রদল সভাপতি। কি বুঝলেন? আপনি আওয়ামী লীগের অফিস পুড়েছেন, এটা আবার গর্ব করে বলতেছেন। এইটা যখন ছাত্র লীগের সাদ্দাম বললেন, তখন কি বলতেন? চায়ের দোকানে ঝড় উঠত, রেল স্টেশনে তুফান উঠত, মসজিদের মেম্বরগুলোতে সাইক্লোন হতো, ফতোয়া দেওয়া শুরু করতো। কিন্তু এখন চুপ। যাই হোক, ছাত্রদল সভাপতি এই স্লোগানের মাধ্যমে প্রমাণ করে দিল যে তারা যে সন্ত্রাসী কার্যক্রম করেছে। অদূর ভবিষ্যতে তার এই বয়ানের উপরেই রাজসাক্ষী, তার আকামের রাজসাক্ষী তিনি নিজেই। আবার এই রাজসাক্ষীকে এই রাজসাক্ষীকে আরো একটু জম্পেশ করার জন্য, পালিশ করার জন্য ফারুক হোসেন আছে না, ওই যে আরেকটা আছে জামাতি, ফারুক হোসেন, কি ছাত্র শক্তি না গণশক্তি কি যেন, সে বলেছে, ফারুক হোসেন, সে বলেছে ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রাকিব একজন ৭ জুলাই অভ্যুত্থানের পক্ষের যোদ্ধা, মানে জুলাই সন্ত্রাসী কার্যক্রম যোদ্ধা। আলোচনার সমালোচনা যাই থাকুক, রাকিব ভাইকে জুলাই অভ্যুত্থানে খাঁটি সৈনিক বলতে কোনো দ্বিধা নেই আমার। এটা কে বলেছে? আরে এক শিবিরে না থেকে যে শিবিরের কাছে ফারুক হোসেন দেখুন পাড়া, ওই যে দৌড়াইছিল যে ছাত্র শক্তি নেই গণশক্তি। আবার এক সময় রাশেদের সাথে থাকতো, এক সময় বিভিন্ন রাশেদের, সেই ফারুক হোসেন বলেছে। জি, আরেকটা খবর হলো, মান্না ভাইয়ের যে পেতিপাড়া, যে এখন মান্না ভাইয়ের পেতিপাড়া থেকে তারেক রহমানের পাড়া বনে গেছে। জাহিদুর রহমান জাহিদ বলছে, জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স হিসেবে যুক্ত করতে আলাপ হতে পারে। এই বাটপার, এই মান্না ভাইয়ের যে পেতিপাড়া, 5টা ভোট কিন্তু পাবে না সে। 5টা হাতে গোনা 5টা ভোট, 2 হাতে 10টা দেবে না, 1 হাতে 5টা ভোট সে পাবে না। তার লম্বা লম্বা কথা। আমি এই জন্য বলি, রাজনীতিতে কোনো যোগ্যতার দরকার নেই। আর মানে আপনি যখন চেয়ারটাতে চামচাম কোনোভাবে পেয়ে গেলে হয়েছে, আপনি অনেক কিছু। কারো কপাল খুলে যায়, যেমন জুনায়েদ সাকি, বায়ে সিগন্যাল দিয়ে ডাইনিমো, যেমন এই যে মান্না ভাইয়ের মান্না ভাই এত বড় নেতা, তিনি এমপি হতে পারলেন না, তিনি উপদেষ্টা হইতে পারলেন না। তিনিও যদি তারেক রহমানের উপদেষ্টা হইতেন, মাহমুদুর রহমান মান্না ভাই কিংবদন্তি ছাত্র নেতা, তাকে কিন্তু উপদেষ্টা বানাইছে তার যে পেতিপাড়া এই জাহেদ, তাকে বানাইছে তারেক রহমান। তালমে কুস্ত খেলা হয়, মানে অযোগ্য যত হবেন তত যোগ্য জায়গায় যেতে পারবেন। এই পেতিপাড়া যারে দিল্লিতে বলছে যে এরা তো দেখতে নেশাখোর মনে হয়, গাঞ্জাখোর করতে গেছে, সেই উপদেষ্টা বলছে যে জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স আলাপ হতে। তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাকে কি করা উচিত? কেউ যদি মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তাকে চর দেয়, তারে কি করা উচিত? মুক্তিযোদ্ধার পোলা হইলেই তার চারণ লাগবে, যদি তা করে সেটা কি করা উচিত? যদি বলে ৭২ সংবিধান মানে ছিঁড়ে ফেলে, কি করা উচিত? যদি বলে যে কোট আনকোট মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই জুলাই সন্ত্রাস হয়েছে,
জুলাই আন্দোলন হয়েছে, তাইলে তার কি করা উচিত? মুক্তিযোদ্ধা হওয়ার কারণে কবরে যদি লাশ থাকে সেখানে ভেঙেছে, আগুন দিয়েছে, তাহলে কি করা উচিত? 32 নম্বর বাড়ি যারা ভেঙেছে তাহলে তাদের কি করা উচিত? যদি মাত্র এই তথাকথিত জুলাইয়ের সন্ত্রাসীদেরকে যদি আমরা বলি জুলাই সন্ত্রাস, তাতেই যদি এটা কটূক্তি হয়, অফেন্স হয়, তাহলে এদের কি করা উচিত? যারা মুক্তিযুদ্ধকে তছনছ করে ফেললো তাদের কি করা উচিত? যারা বঙ্গবন্ধুর যে ভাষণ, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দিল, তাদের কি করা উচিত? একটু জানাবেন প্লিজ। মানে বুঝতে পারছেন তো? খারাপ ভাষাটা আর বললাম না, একটু ভালো ভাষা বলি। কোথায় হলো উগারতলা আর কোথায় হলো আগরতলা? কোথায় জুলাই সন্ত্রাস, গোলামি, দেশটাকে গোলামি মানে প্রভুদের কাছে দান করে দেওয়া, প্রভুদের কথা গোলামিতে চলে যাওয়া, আর মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা। মুক্তিযুদ্ধ, 71, জয় বাংলা, সংবিধান, এগুলো উপজ্যতি করলে, কটূক্তি করলে অফেন্স না। কিন্তু কোথাকার কোন জুলাই সন্ত্রাসীরা, তারা ওই কোথাকার কোন জামাত শিবির, তাদের নিয়ে সমালোচনা করলে কটূক্তি এবং অপরাধ। দেখলেন তো অবস্থা। আর একটা ছোট্ট খবর, মানে বাংলাদেশের, আমি ক্লাস 9-10 পড়া ছেলেদের আমি বিষ খেতে দেখেছি। মিরপুরে মেসে, এটা ফেসবুকে লিখেছে, মিরপুরে মেসে একজন সেনাবাহিনীর একজন ড্রাইভার পদে চাকরি করেন, তার নাম সম্ভবত মালেক। তিনি ওই মালেক আর আমি একসাথে দাঁড়িয়েছিলাম একজন ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে দাঁড়িয়েছিলাম, এমএসে, মিরপুর 12 নম্বর কথা বলছি। আমি আর উনি দাঁড়িয়ে আছে, তার ছেলে আমার সামনে যাইতেছে, কিরে কই যাও, হাতে কি? বরিশাল বাড়ি তার হাতে, তার বিষের বোতল। বিষ মানে ওই যে আপনার ওই যে কীটনাশক দোকানে যে পাওয়া যায়, যেগুলো দিলে লাউয়ের জাংলা, মানে লাউ সিম হইলে যে ছিটিয়ে দেয়। বলছে যে কি এটা? বিষ। কি করবা? কয় লাউয়ের জাংলা দেব। বাবা আবার খাইও না। এটা কিন্তু সত্য ঘটনা বলতেছি। একসাথে আমরা, মালিক ভাই তো আমার সাথে বয়স বড় না, আছে তো, ছেলের বয়স হয়তো 15 হবে, 14-15, 9-এ নাকি 10-এ পর, আমার এই মুহূর্তে খেয়াল নেই। এটা আমি ফেসবুকে লিখেছিলাম। তো আমাদের সামনে গেল, মানে তার পাশেই তার কলোনি আর কি, ওই কোয়ার্টারের সাথে আর একটা কলোনি আছে, ওইখানে ড্রাইভাররা থাকে। তো আমরা ওই আর একজন ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে আমরা দাঁড়ায় বারান্দা থেকে এগুলো কথা বলছি। তার ছেলে 5 মিনিট হয় নাই, বাসাতে চিৎকার আসলো, সর্বনাশ, ছেলে বিষ খেয়েছে। মানে ওই যে মালিক বললো যে তার ছেলের বললো বাবা বিষ খায় না, তার ছেলে খেয়ে ফেলেছে। পরে গিয়ে দেখলাম সে তার ক্লাসমেটের সাথে প্রেম করছে, প্রেমের কারণে ব্যর্থ হয়ে সে বিষ খেয়েছে এবং ছেলেটা মারা গেল। এটা আমাদের চোখে দেখা ঘটনা। এটা ছিল ক্লাস 9-10-এর ছেলে সম্ভবত, মানে 10-এর উপরে তো নয়, 9-ও হতে পারে। আজকের একটা ঘটনা দেখলাম আর টিভিতে, যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে 5ম শ্রেণীর ছাত্রের বিষ পান। ক্লাস 5-এর ছেলে আজকাল প্রেম করে বিষ খায়। কোন দিকে যাবো আমরা ভাই? ক্লাস 5-এর একটা ছেলে কি বুঝে প্রেমের, সে বিষ খাইলো। আমাদের অবস্থাটা দেখে গেছেন তো। যাই হোক, এটা দেখে ওই ঘটনা মনে পড়লো, তাই বললাম। 24-এর আন্দোলন, আমেরিকা ভাড়াটে লোক দিয়ে পেইড আন্দোলন করেছে সাবেক বিএনপি নেতা, সাবেক বিএনপির এমপি, সাবেক বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমান জামাতের মেজর আখতারুজ্জামান, মানে মেজর আখতারুজ্জামান এটা বলেছেন। আবার বলি কি বলেছেন? আমরা বললে তো আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল হয়ে যায়, অমিত শাহ দালাল হয়ে যায়, তাই না? আর এখন তো শুভেন্দু অধিকারীর দালাল বলেন। এই যে কে বলেছে? মেজর আখতারুজ্জামান, যে মেজর আখতার খাঁটি পাকি দালাল হয়ে গেছে। তারপর মুক্তিযুদ্ধ জামাত, বাবারে বাবা, খাঁটি জামাতি। তিনি বলেছেন যে 24-এর আন্দোলনে আমেরিকা ভাড়াটে লোক দিয়ে পেইড আন্দোলন করেছে। কি বলবেন? কি জবাব আছে? কে ভাবির পোলারা? আমি যখন এটা বলি খেপে যাও, চিঙ্কু মামারাকে, এই জন্যই বলেছেন। একজন মুক্তিযোদ্ধা, একজন মেজর, তারপর আবার উপদেষ্টা খালেদা জিয়ার, এখন ডাইরেক্ট জামাত। যাই হোক, এবার একটু বিদেশি আলাপ করি। যদিও ভারতের কথা লিখছে, কিন্তু ভারত রিলেটেড, কিন্তু পাকিস্তানের আলাপ করি একটু। পাকিস্তানের শাসিত কাশ্মীরের, মানে ওই যে যেটা পিওকে বলে, বা পাকিস্তান যেটাকে বলে তথাকথিত আজাদ কাশ্মীর, সেখানে বলছে ভারতের সহায়তা চাই পাকিস্তানের আজাদ কাশ্মীরে ভিডিও করে। তারা ভারতের সহযোগিতা যাচ্ছে, কারা? খাঁটি পাকিস্তানি, তাও আবার কাশ্মীরি পাকিস্তানি। কি ভাবির পোলারা, ভাবির পোলারা, কি বলবো এখন? সবচেয়ে মজার বিষয় যে তাও আবার জেনুইন পাকিস্তানি, কাশ্মীরি পাকিস্তানিরা বলছে ভারতের সহযোগিতা চায়। কি বাঙ্গুরা, কি বলবা তোমরা বাবা?
কি ভাবির পোলারা, এই যে তোমাদের যে আব্বার মধ্যে আব্বা খাটি আব্বা কাশ্মীরি, পাকিস্তানের ভিতরে কাশ্মীরি লোকেরা যে ভারতের সহযোগিতা চাইতেছে, এরাও কি অমিত শাহর দালাল, নরেন্দ্র মোদী দালাল, এরাও কি শেখ হাসিনার দালাল, শেখ হাসিনার দোসর? তোমাদের পেয়ারা পাকিস্তান যায় যায়, তোমরা স্বপ্ন দেখতেছো না? তোমরা 7 সিস্টার খাবা, দিল্লি ধরবা, তারপরে আসাম নিয়ে নিবা, কত কল্পনা, কলকাতা নিয়ে নিবা। তোমাদের যে স্বাদের পেয়ারা পাকিস্তান, ওইটাই এখন যায় যায়, ওই চিন্তা করো ওটা কেমনে বাঁচাবো, ওইখানে যাও। সবচেয়ে মজার বিষয়, কারবালা থেকে 36 জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যতিক্রমী দেয়ালিকা। শব্দটা কি দেখেন, কারবালা থেকে 36 জুলাই, বাটপাড়িটা দেখেন এই মাদ্রাসা ছাত্রদের। কারবালা থেকে কোথাকার কি ভাগ্যিস বলে নাই যে আবার মুক্তি বদর, যে বদরের ময়দান থেকে 36 জুলাই বলে নাই, এটা আগামীতে বলবে। জামাতের নেতারা ক্ষমতা গেলেই বলবে বদরের ময়দান থেকে আল বদরি 36 জুলাই বলবে, তার নিষেধ থাকে। তারপরে ক্ষমতা যদি কুক্ষিগত করতে পারে তখন বলবে যে চৌথ আসমান থেকে, আল্লাহর আরশ থেকে শুরু করে 36 জুলাই। বাটপাড়িটা দেখেছেন? মানে তারা তাদের বাড়ির তেল চুরারে তারা হাতি বানাইতে পারে, তাদের বাড়ির টিকটিকিকে তারা ডাইনোসর বানাইতে পারে, আর আমরা আমাদের ডাইনোসরকে আমরা সামনে আনতে পারলাম না। আমরা আমাদের হাতিকে প্রমাণ করতে পারি না এটা হাতি। আর এই জামাতিরা, হেফাজতিরা, এদের প্রোপাগান্ডা এত শক্তিশালী, এদের পৃষ্ঠপোষকতা, আবারও বলতেছি এদের পৃষ্ঠপোষকতা, এমন সমন্বয় করা হয়, এমন ভাবে পরিচালনা করা হয় যে তারা তেল চোরা টিকটিকিকে হাতি এবং ডাইনোসর বানায়। আর আপনি হাতি এবং ডাইনোসরকে, আপনি হাতি ডাইনোসর হওয়ার পরেও, মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতেছি, আপনারা নিজেকে তেল চোরা টিকটিকি প্রমাণ করতে পারেন না। এরা কারবালা থেকে 36 জুলাই, আওয়ামী লীগ কিন্তু প্রমাণ করতে পারে নাই যে কারবালা থেকে 1975 পারে নাই, পারছে? আওয়ামী লীগ কিন্তু বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু কারবালা থেকে 1971 বলতে পারে নাই, প্রতিষ্ঠিত করতে পারে নাই, বললেই নেই তারা। কিন্তু কারবালার চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 71-এ, 30 লক্ষ মানুষ মেরেছে। কিন্তু এরা এই 36 জুলাইয়ের এই বাটপার গুলো এই মাদ্রাসা ছাত্রদের মাথায় এটা আসছে, আপনারা কিন্তু পারেন নাই। পৃষ্ঠপোষকতা, পরিকল্পনা, এগুলো কিন্তু ফ্যাক্টর। শুধু পরিকল্পনা হইলে হবে না, তার জন্য পৃষ্ঠপোষকতা দরকার। পরিকল্পনার পৃষ্ঠপোষকতা হইলে মানে কর্মীও দরকার। কর্মী তো আপনাদের আছে ভাই। এই জামাত হেফাজতের সাথে কি আপনাদের কর্মী কম? আপনাদের লিল্লা খেয়ে, আপনাদের সদকা খেয়ে, আপনাদের ফেতরা খেয়ে আপনাদের সরকার থেকে উচ্ছেদ করে দিল, আপনারা ঠেকাইতে পারলেন না। হাউফানি। তার মানে কি আপনাদের পরিকল্পনা সঠিক ছিল? তাহলে লিল্লাখোর কিভাবে? আপনি গরু কুরবানি দেন, সেই কুরবানির চামড়া যারা সদকা নেয়, আপনি কামাই করেন, সেই কামাই থেকে যারা ফেতরা খায়, তারা আপনার কি ক্ষমতা থেকে উচ্ছেদ করে দিল। তার মানে আপনার পরিকল্পনার অভাব ছিল। আর এখনো 2 বছর যাবৎ আওয়ামী লীগ এখনো সরাসরি মাঠে নামতে পারে না, এটাও কিন্তু পরিকল্পনার অভাব, পৃষ্ঠপোষকতার অভাব। কর্মীর কিন্তু অভাব নাই। কেউ যদি বলেন কর্মী নাই, তাহলে ভুল। আওয়ামী লীগের কর্মী অলিতে গলিতে তৈরি হয়ে আছে, কিন্তু আপনি তাদের সমন্বয় করতে পারতেছেন, এটা ব্যর্থতা আপনাদের। 2 বছর প্রতিদিন নির্যাতিত হচ্ছেন, প্রতিদিন নিপীড়িত হচ্ছেন। আরে ভাই, যে 61 জন আশক, যে কি যেন আইন ও সালিশ কেন্দ্র বলছে 61 জন জেলখানাতেই মারা গেছেন, এটা তাদের হিসেবেই। মরছে তো আরো বেশি। তাইলে আপনি এই 61 জন যদি জীবন দিতেন, এই সরকার থাকতো। জীবন কিন্তু দিতে হচ্ছে, প্রতিদিন 8 জন 10 জন 12 জন করে মারা যাচ্ছে। এর মধ্যে কিন্তু অর্ধেকে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, যুবলীগের লোক। সামনে খারাপ জানটা দিয়ে দেখেন না কি করে। ভাই মরবেন তো, মরতে হবেই। আপনি বিচ্ছিন্নভাবে যদি জীবন দেন, যায় আসে না, কারো কিছু যায় আসে। বিচ্ছিন্নভাবে 1000 মানুষের জীবনগুলো যায় আসে না, কিন্তু একজন মানুষের জীবনও যদি সঠিকভাবে সেখানে কেউ শহীদ হয়, রক্ত দেয়, কুর্সি উল্টে যায়, মসনদ উল্টে যায়, তার প্রমাণ শ্যামাপ্রসাদ মুখার্জি একাই কাশ্মীরে ঢুকে গিয়েছিল। একা কাউকে নিয়ে জানে, একা তিনি কাশ্মীরে ঢুকে গিয়েছিলেন। আজকে কাশ্মীর টিকে গেছে। 370 ধারা বাতিল হয়েছে তার কারণে, একজন মানুষের জন্য। সারা ভারতের কোটি কোটি হিন্দুর মধ্যে একজন শুধু চ্যালেঞ্জ করেছিল যে এক আইন, এক শাসন, এক সংবিধান, এক পতাকা, অন্য কিছু আমি মানি না। তিনি ঢুকে গিয়েছিলেন, কারণ তখন কাশ্মীরে যেতে পারমিশন লাগতো ভারতীয়দের।
অদ্ভুত ব্যাপার। হিন্দুদের দেশে, হিন্দুর দেশের কাশ্মীরে যেতে তাদের পারমিশন না, কিন্তু একজনই পাল্টে দিচ্ছে। তেমনি এই যে আশোক লিখেছে 61 জন মারা গেছে, কালকে যদি শুধু জামালপুর থেকে, আমাদের জামালপুর থেকে কালকে যদি 61 জন লোক মারা যায়, সরকার টিকবে না। মরতে কিন্তু হচ্ছেই তা আওয়ামী লীগের, কিন্তু সমন্বয়ের অভাব। এরা মরতেছে পথে ঘাটে। ওই যে 3 জন মারা গেল, আরো 4 জন গায়েব, প্রতিদিনই মরতেছে। কালকে আপনি দেখেছেন যে একটা মেয়ের সিন, আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছে, যে বাবা আওয়ামী লীগ করলে পরে মেয়েকে কুপিয়েছে, একেবারে কোপায় অস্থির করে ফেলছে। তাহলে বসে থেকে কোনো লাভ আছে? আপনাকে তো মরতে হবেই। বিচ্ছিন্নভাবে কেন দেন? এই মৃত্যুর তো আপনি এই দায় কিন্তু নিতে হবে কাউকে না কাউকে। এই মানুষগুলো মারা গেল কি কারণে? আওয়ামী লীগ করার কারণে। কি কারণে? ছাত্রলীগ করার কারণে। কি কারণে মারা যাচ্ছে জেলে? হয় সে আওয়ামী লীগ করে, অথবা সে ছাত্রলীগ করে, বা তার পরিবার আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের পক্ষে মারা যাচ্ছে। একসাথে নামতে হবে, পরিকল্পনা বা পৃষ্ঠপোষকতা। গপ্প যতই করেন, খালি মুখে চিরে ভিজে না, পৃষ্ঠপোষকতা লাগে। অবশ্যই পৃষ্ঠপোষকতার অভাব। যারা ইনকাম করে নাই তাদের কথা বাদ, যারা লুটপাট করেছেন, করেন নাই তো একজনের তো লুটপাট করেছেন নাকি? আমরা কিন্তু জানি কে কে লুটপাট করেছেন, সবাই জানে, কিন্তু এখন 10 পয়সা বের করতেছেন, খরচের মধ্যে নেই। সেলফি লীগের বাবা, সেলফি লীগের চোটে মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে বছরের পর বছর সারা বাংলাদেশ ঘুরেছি। কোনো মন্ত্রীর ধারে কাছে যে একটা ছবি তুলতে পারিনি, সেলফি নিতে পারিনি। কোনো মন্ত্রী আমাদের কোনো জিজ্ঞাসা করে, মন্ত্রী তো দূরের কথা, কোনো মন্ত্রীর চামচা আমাদের জিজ্ঞেস করেনি, কিন্তু আমরা নিবেদিতভাবে কাজ করে গেছি। মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বইপত্র গাড়ি নিয়ে আমরা ঘুরেছি জেলায় জেলায়, নিজেরাই ভর্তুকি দিয়ে। কত সেলফি লিগ দেখেছি। এখন সেলফি লিগ কাউকে খুঁজে পাওয়া যায়, কেউ নাই, নেতারাই নেই। কেন নাই? আপনি যদি কথাটা বলতে পারেন, এইভাবে আপনি এসে কথা বলেন তো দেখি সরকার টিকে কিনা। আমি বলেছি তো, এই যে বর্তমান সরকার সবচেয়ে আলট্রা ফ্যাসিস্ট সরকার। জনগণ রেডি হয়ে আছে এদের উচ্ছেদ করার জন্য। আপনারা মাঠে, কারণ জনগণ তো নেতৃত্ব দিতে পারে না। আমি রেডি হয়ে আছি, আমি চলে যাব, আপনারা শুধু ডাক দেন, চলে যাবো আমরা মাঠে, নেমে যাবো, হাজার হাজার মানুষ নেমে যাবে। আপনার ডাক দেওয়ার সাহস পান না, কারণ কনফিডেন্টের অভাব নিজের। কিন্তু রেডি হয়ে আছে কিন্তু জনগণ। যত দেরি হবে ততই কিন্তু মৃত্যুর তালিকা বাড়বে, আর ততই কিন্তু কঠিন হবে, কারণ তত ধীরে মৌলবাদী শক্তি, পাকিস্তানের জঙ্গি বাহিনী, তুরস্কের জঙ্গি বাহিনী, আইএসের জঙ্গি বাহিনী, টিটিপি, আল কায়দা, এরা আস্তে আস্তে সংঘবদ্ধ হবে, আরো শক্তিমান হয়ে যাবে যদি আপনি এখনই ধাক্কা না দেন। কারণ সময় 1 হারি, অসময় 10 হারি। আপনি 2024 সালের কথা বাদ দেন, 24 সালের প্রথম 5-6 মাস আওয়ামী লীগের জন্য আসলে কঠিন ছিল, কিন্তু এই 2 বছরে কিন্তু একটা মাঠ তৈরি করে ফেলেছে জামাতিরা, হেফাজতিরা, ভাবির পোলারা, বিএনপিরাই আওয়ামী লীগের জন্য মাঠ তৈরি করে রেখেছে। আওয়ামী লীগকে মাঠে নামতে হবে, কিন্তু যদি আরো দেরি করে, আরো 2 বছর, তাহলে কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে পারে। কারণ যখন দেখবে আওয়ামী লীগ আসবে, তখন অন্য কোনো লোক, যেমন 2 বছর প্রায় 18 মাস থাকলো কে, ইউনূস কাকা, 18 মাস পরে বিএনপিকে রেখে আরেকটা সরকার আনলো, তাহলে কি করবেন? এইভাবে আপনারা 2 বছর করে বদলাতেই থাকে, তাহলে তো পিছিয়ে পড়ে যাবেন। ধাক্কা দিতেই হবে। মুখোমুখি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে, যুবলীগকে, ছাত্রলীগকে, কৃষক লীগকে, শ্রমিক লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে মুখোমুখি হতেই হবে। আপনি মুখোমুখি না হয়ে পারবেন না। মাঠে নেমে যান, দেখবেন সেনাবাহিনী ভয় পালায় যাবে। কেন যাবে? তাদের মিশনের ডর আছে। কারণ যদি গুলি চালায় তাহলে মিশন বন্ধ হয়ে যাবে। আপনার মোল্লাদের ডর তো আপনার শেষ, যে আপনাদের তো এই 2 বছরে এটা আওয়ামী লীগ যারা করেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা তো বুঝে ফেলেছেন যে গোলাম আজমের সার্টিফিকেট ছাড়া আপনি বেহেশতে যেতে পারবেন। নিজামি, সাইদি, এদের সার্টিফিকেট ছাড়া বেহেশতে যাইতে পারবেন, কারণ এদের বাটপারিগুলো দেখেছেন যে বেহেশতে যাইতে মামুনুল হকের বাটপার, বাউনুল হক 501-এর সার্টিফিকেট লাগবে না, এটা তো বুঝতে পারছেন নাকি? এখনো বাদ আছে? এই বলৎকারী মৌলবীদের সার্টিফিকেট আপনি বেহেশতে যেতে পারবেন না, কারণ তারাই যেতে পারবে না। যদি বেহেশত থাকে তাও যেতে পারবে না, আপনারাই বরং পারবেন। এই ভয়টা তো আশা করি এখন গেছে, যাদের কারণে দুযোগেও যাবেন না। এদের পাছায় লাথি দিলে যে দুযোগেও যাবেন না, এখন তো বুঝতে পারছেন, কারণ এরা কত বড় বাটপার, কি করেছে আপনারা দেখছেন তো। রইল বাকি মিলিটারি ভয়। মিলিটারি আপনাকে ভয় পাবে কিভাবে? সংখ্যা বেশি হইতে হবে। আপনি 10 জন গেলে পিটাবে, একেবারে আপনাকে একেবারে গরুর চোরকে যেভাবে পিটাবে। 100 জন গেলে মোটামুটি পকেট মারের মতো পিটাবে। 1000 জন গেলে ধাক্কাধাক্কি করবে, 2-4টা গুলি করবে। 5000 গেলে ভয় দেখাবে, টিয়ার গ্যাস মারবে। 10,000 গেলে 2-4টা গুলি করবে, 20-30টা টিয়ার গ্যাস মারবে, 50টা। কিন্তু যদি 1 লাখ লোক যান, সেনাবাহিনী
ওই নেরিকুত্তার মতো পশ্চাৎ দেশে লেঙ্গুর দিয়ে পালায় চলে যাবে, কারণ জানে যে মিশন বন্ধ হয়ে যাবে। এদের কিন্তু একটা প্রাণ পাবো না, মিশন বন্ধ হবে। এই ভয় যদি আপনি দেখাইতে পারেন, এবং এটা হবে, ভয় পাওয়ার কিছু ওই দেখেন না ভাবির পোলারা এইবার কিন্তু গোপালগঞ্জ যায় নাই। কেন যায় নাই জানেন? আপনি মনে করেন না যে তারা ভয় পাইছে, না, ভাবির পোলারা ভয় পায় নাই। ভাবির পোলাতে সেনাবাহিনী করছে, যায় না বাবা, কেন তোমাদের পাহারা দিতে হবে? ওইবার তো সেনাবাহিনী সব ফেরত আসতে পারছে এদের নিয়ে, 5 জনকে হত্যা করে। ওই 5 জনের হিসাব সেনাবাহিনীর কাছ থেকে আমরা নিব। যে 5 জনকে গুলি করে গোপালগঞ্জে মেরেছে, ওয়াকা তোমাকে হিসাব দিতেই হবে, তুমি পৃথিবীর যেখানেই থাকো। গোপালগঞ্জের ওই 5 জন সাধারণ নাগরিককে যদি তুমি হত্যা করিয়েছ এই জুলাই সন্ত্রাসী জঙ্গিদের উদ্ধার করার জন্য, এর হিসাব ওয়াকার তোমাকে দিতে হবেই। তুমি পৃথিবীর যেখানেই থাকো, তুমি আমেরিকায় পালাও আর যেখানেই পালাও, তোমার সে বড় বড় খেরু 2007-8 খেরুরা কিন্তু পালাতো, কাউরে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তোমাকে এরকম পালায় থাকতে হবে, আমরা জানি। আপনারা জনতার দল নামে সাম্প্রতিক সময় একটা দলের নাম শুনেছেন, বাংলাদেশের জনতার দল বা জনতার দল। এই দলটির মুখপাত্র হিসেবে বা সামনে আসা হিসেবে আমরা দেখেছি ব্রিগেডিয়ার শামীম কামাল নামে এক লোকের নাম। এরপরে রাওয়ার অবসরপ্রাপ্ত সেনাপ্রধান, তারপরে এনজিও কর্মকর্তা, এদের নাম আমরা দেখেছি, তাদের লোগো টোগো সমস্ত কিছু দেখেছি। কিন্তু যেই লোকটি সবার আগে সামনে দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে ডেল এইচ খান। আর্মিতে সে মেজর হিসেবে ছিল, এখন তার চাকুরিটি নেই। কিন্তু ডেল এইচ খান কেমন নাম? একটা লোকের নাম ছিল দেলোয়ার হোসেন খান। দেলোয়ার হোসেন খান থেকে হয়েছে ডেল এইচ খান, অর্থাৎ নিজের নামের প্রতি তার কোনো কালেই আস্থা ছিল না। এরা আসলে বাংলাদেশী না, এরা আসলে কখনো বাংলাদেশী হতেই চায় নাই, তাই দেলোয়ার থেকে ডেল হয়েছে। যেমন আমেরিকাতে গেলে শামসুজ্জামান স্যাম হয়ে যায়, ঠিক ব্যাপারটা তেমনই। সো এই ডেল এইচ খানের কথা কেন বলছি? কারণ এরা হচ্ছে বাংলাদেশে, এই লোকটি বিশেষ করে হচ্ছে আইএসআই এর অ্যাসেট। আমি যখন বলছি আইএসআই এর অ্যাসেট, অ্যাসেট শব্দটা বলছি, অ্যাসেট মানে সম্পদ, এটাই আপনি জানেন। কিন্তু আমি গোয়েন্দা, যখন আপনারা গল্প পড়বেন, গোয়েন্দা কাহিনী জানবেন, বা আপনারা সিআইএ, কেজিবি, মোসাদ এদের গল্পগুলো শুনবেন, তখন দেখবেন যে এই গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন লোককে যেই দেশে তারা অপারেশন করবে সেই দেশে এজেন্ট নিয়োগ করে। এই এজেন্টকেই মূলত অ্যাসেট বলা হয়। এই ডেল এইচ খান হচ্ছে আইএসআই এর অ্যাসেট। সো আইএসআই এর লোকটা কে? পাকিস্তানি এমবেসিতে এক ব্যক্তি আছে, তার নাম হচ্ছে আতাহার হামিদ খান। এই লোকটি কাউন্সিলর পদে আছে। কনসুলেট হচ্ছে ভিসা প্রসেসিং ইউনিটের। আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, এটা জেনে রাখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা ইউনিটের যে প্রধানগুলো আছে কিংবা ভিসা ইউনিটগুলো যারা দেখে, সাধারণত এরা গোয়েন্দা সংস্থার লোক। এই আতাহার হামিদ খান এ আসলে কোন সরকারি কর্মকর্তা না, এ হচ্ছে আইএসআই এর মানে সরকারি কর্মকর্তা বটে, অর্থাৎ নর্মাল কোন ডিপ্লোম্যাট না। একে আসলে গোয়েন্দা বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশে। এ ছদ্মভাবে আছে, অর্থাৎ কনসুলেটের রূপ ধারণ করেছে। এই লোকটির দায়িত্ব পড়েছে 5ই আগস্টের পরে বাংলাদেশে বেশ কিছু পকেট, ছোট 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 পলিটিক্যাল পার্টি বানানো, যেটির কাজ সে করছে। এটার আবার ফান্ডিং এই ভিক্ষুক রাষ্ট্র পাকিস্তান যে দিতে পারছে তা না। এখান থেকে টার্কি থেকে টাকা আসছে, দুবাই থেকে টাকা আসছে, কাতার থেকে টাকা আসছে, চায়না থেকে টাকা আসছে, বিভিন্নভাবে টাকা আসছে, আর আমেরিকান মদত তো আছেই। এখন আমি যদি আপনাকে এটা প্রশ্ন করি যে এই আতাহার হামিদ খান তাহলে ডেল এইচ কে কিভাবে কাজে লাগাচ্ছে? আতাহার করেছে কি, আপনারা যাকে স্ক্রিনে যার ছবিটা দেখতে পেয়েছেন এতক্ষণ, যে এ করেছে কি, এই দেলোয়ারকে দিয়ে, এই অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত হোয়াটএভার এর আসলে এতই অপাঙ্ক্তেয়, বরাবরই সে ভয়ঙ্কর ভাবে এই সন্ত্রাসবাদে বা অর্থাৎ পাকিস্তানি যে অংশটাকে আর্মিতে থাকা অবস্থাতেই নানানভাবে মদত দিত। এর প্রতি আর্মির বরাবরই নজর ছিল। চাকরি এখন নেই, বুঝতেই পারছেন, মেজর অবস্থাতে চাকরি নেই, তাহলে কি অবস্থা হয়েছে, পড়ালেখা করতে পারেনি, ওই আর্মির ভেতরেও কিন্তু অশিক্ষিত শিক্ষিত এসব ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এই দেলোয়ার দল বানিয়েছে, দেলোয়ারকে দিয়ে শুধু দল বানিয়েই ক্ষান্ত হয়নি, তাকে দিয়ে যেটা করছে পাকিস্তানি এমবেসি, তাকে দিয়ে টকশো করাচ্ছে,
তাকে দিয়ে নানা ধরনের মুভমেন্ট করাচ্ছে, ভারত বিরোধী বক্তব্য বলছে। আপনি দেখবেন দেলওয়ারের ফেসবুকে যদি আপনি যান, তার টকশোগুলো মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন ভারত পানি দিচ্ছে না, ভারত আমাদের শত্রু, ভারতকে বধ করতে হবে, ভারত আমার এই স্ট্র্যাটেজি করতে হবে। তারেক আপনার মালয়েশিয়াতে গেছে, দিল্লি নাকি নাখোশ, এটা নিয়ে এসে ভিডিও বানাচ্ছে। অর্থাৎ যে কোনো কিছু, তার জীবনের প্রত্যেকটা জিনিস সে যা করেছে বা করছে সেটি হচ্ছে ভারত বিরোধী। এটাই হচ্ছে আইএসআই তাকে যেই টাকা পয়সাগুলো দেয়। যেমন টাকার পরিমাণটা বেশ মজার, আমি যেই টিপসটা পেয়েছি, যেমন সাম্প্রতিক সময়ে সে ধরেন একটা মুভমেন্টের জন্য 1 লাখ টাকা পেলো, 1.5 লাখ টাকা পেলো, 2 লাখ টাকা পেলো, একটা কথা বলার জন্য, একটা টকশোর জন্য ধরেন 5,000 টাকা পেলো। ব্যাপারগুলো এমন, কিন্তু এগুলো বেশ মজার ইনফরমেশন। একটা গ্যাং আছে, 4 জনের পাকিস্তানি এমবিসির একটা গ্যাং আছে, নামগুলো একটু বলে নেই। আরেকটা চরিত্র আছে যার নাম হচ্ছে জেইন আজিজ। এ হচ্ছে পাকিস্তান এমবিসিতে ইনভেস্টমেন্ট এবং আপনার বিজনেস যে অংশটা আছে, ট্রেড, ইনভেস্টমেন্ট, বিজনেস, এই অংশটা সে দেখে। এটিও একটি আইএসআই এজেন্ট, আইএসআই এর সাথে কাজ করছে। আরেকটা চরিত্র আছে, এর নাম হচ্ছে অনিল আসগার। এই অনিল আসগার সে কিন্তু কালচারাল সাইডটা দেখে পাকিস্তান এমবিসির হয়ে। তাদের আলাদা আলাদা রোলস আছে, যেগুলো আমি সামনে আসছি। এদের তিনটারই আবার বাপ হচ্ছে জিয়াউল হক নামে আরেকজন, যে আগে দুবাইতে ছিল, এখন ফার্স্ট সেক্রেটারি হিসেবে এই পাকিস্তান এমবিসিতে এসেছে। যখন আমি আতার হামিদ খানের কথা শেষ করলাম, অর্থাৎ এই ডেলেজ খান বা দেলওয়ারকে দিয়ে সে জনতার দল বানালো, সে আরেকটি দল বানিয়েছে খোমেনি এহসানকে দিয়ে, আপনার বিপ্লবী পরিষদ নামে, জাতীয় বিপ্লবী পরিষদ নামে, আপনারা হয়তোবা দেখেছেন। আবার হাসিনুর রহমান, ওই যে জানেন বাংলাদেশের আরেক চাকরিচ্যুত, দেখতে একেবারে মানে 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 দৈত্য দানবের মতো বিরাট বিরাট মৌচাল একটা লোক, চুল বড়, কি বলে না বলার মাথার কোনো ঠিক নাই। কখনো বলে তাকে নাকি পিএনজি করা হয়েছে, কখনো বলে পিএমজি করা হয়েছে, মানে তার কোনো কিছুরই ঠিক নাই। অথচ এই লোকটি ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়ে এবং পয়েন্ট ব্ল্যাঙ্কে পার্বত্য চট্টগ্রামে গুলি করার দায়ে অভিযুক্ত হয়ে তার বিচার হয়েছিল। বিচার হয়ে সে আর্মির প্রকোষ্ঠে ছিল, জেলে ছিল, এটাকে সে গুম বলে চালিয়ে দিয়েছে। যাই হোক, মূল কথা এটা না, মূল কথা হচ্ছে যে এই হাসিনুর রহমান এবং ব্যারিস্টার SM শাহরিয়ার কবির, যাকে আপনারা হয়তো দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাস কথাকে কিভাবে ডিস্টর্ট করছে, বঙ্গবন্ধুকে কিভাবে অপাঙ্ক্তেয় তুচ্ছ করবার মিশনে নেমেছে, এই দুটোকে দিয়ে এই আতার হামিদ আরেকটি পার্টি বানিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ আজাদ পার্টি। তাহলে এখানে দল তিনটি আপনি পেলেন। দেলওয়ার হোসেন খানকে দিয়ে করেছে জনতার পার্টি, খোমেনি এহসানকে দিয়ে করেছে বিপ্লবী দল, বিপ্লবী পরিষদ, আর নতুন করে করেছে সেটা হচ্ছে SM শাহরিয়ার কবির এবং হাসিনুর রহমান, এদেরকে দিয়ে করেছে বাংলাদেশ আজাদি পার্টি। এই তিনটাকে দিয়ে আবার কিছু কালচারালি, অর্থাৎ সংস্কৃতিগতভাবে কালচারালি এমন কিছু কাজ করাতে চাচ্ছে বা বক্তব্য দেওয়াতে চাচ্ছে যেখানে ইতিহাসকে নানানভাবে ডিস্টর্ট করা হয়। এইটার দায়িত্ব আবার পেয়েছে অনিল আসগার। এই অনিল আসগার শুধু এই কালচারাল সাইডটা দেখছে তা না, মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে 3টা নাম বলছি: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ, ওয়ার্ল্ড মোজাহির রাইটস এবং প্যান ইসলামিক মুভমেন্ট নামে 3টি অর্গানাইজেশন করেছে বাংলাদেশে। এই 3টি অর্গানাইজেশন করেছে বিহারিদেরকে দিয়ে, মিরপুরের বিহারি, সৈয়দপুরের বিহারি, এদের একটা সম্মেলন করে জেনেভা ক্যাম্পে সারা বাংলাদেশে যে বিহারি গোষ্ঠী আছে এদেরকে দিয়ে নানানভাবে এই 3টি অর্গানাইজেশন বানিয়েছে এই অনিল আসগার। এবং এটারও কিন্তু একটা বড়সড় দেখাশোনা করে আতার হামিদ খান। এখানে জেইন আজিজ বলে আইএসআইয়ের যে আরেকটি এজেন্টের কথা বললাম, তার কাজ কি? সে ট্রেড, ইনভেস্টমেন্ট এই জায়গাগুলো দেখলো, টাকা পয়সার হ্যান্ডলিংটা সে করে, অর্থাৎ তার মাধ্যমে সেটা যায়। এই যে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি, কেন দিচ্ছি জানেন? এই যে ডেলেজ খানকে যখন আপনি সামনে আরো কথা বলতে দেখবেন, শাহরিয়ার কবিরকে কথা বলতে দেখবেন, হাসিনকে কথা বলতে দেখবেন, আপনি যখন খোমেনি এহসানদেরকে লাফালাফি করতে দেখবেন, আপনি বুঝবেন যে এদেরকে কারা কাজ করাচ্ছে। এটা একটা চক্র। 5ই আগস্টের পরে পাকিস্তান যেই আমেরিকা, তারপর কাতার, তারপরে হচ্ছে দুবাই, এইসব বিভিন্ন জায়গা থেকে টাকা আসার পরে তাদের উপর যে দায়িত্বটা বর্তেছে, তারা মনে করে যে বাংলাদেশে ভারতীয় একটা আধিপত্য আছে, তারা মনে করে, এই যারাকে বলে হচ্ছে বাতাসে তলোয়ার চালানো।
তারা মনে করছে যে এইটার একটা পাল্টা ন্যারেটিভ তারা তৈরি করবে কিছু মানুষকে দিয়ে, তখন তারা এই পলিটিক্যাল পার্টি, এরা জানে যে এরা জিন্দিগিতে কোনোদিন নির্বাচনে জিতবেও না, কোনো জায়গায় এমপিও হবে না, কিছুই হবে না, কিন্তু তাদেরকে একটা প্রেসার গ্রুপ, অর্থাৎ তাদেরকে মিডিয়ার সামনে এনে দল বানিয়ে নানান ধরনের চটকদার মুভমেন্ট করিয়ে, যেমন ধরেন কয়দিন আগে নওয়াব সলিমুল্লাহ একাডেমির ব্যানারে আপনারা দেখেছেন এই জনতার পার্টি, জনতার দল, তারপর হচ্ছে যে SM শাহরিয়ারদের আজাদি পার্টি, এরা সবাই মিলে ঝিলে যেটা করেছে, ভারতীয় হাই কমিশনের দিকে যাত্রা করেছে। এর আগে আপনি নাম শুনেছেন না ইনকিলাব মঞ্চ, এই হাদির, এদেরকেও কিন্তু প্রথম টাকা দিতে হচ্ছে চায়না, পরে পাকিস্তানের আন্ডারে ছেড়ে দেয়। এখন তাদেরকে নানানভাবে তারা মার্কিন সাহায্যও পায়, তারা নানানভাবে তার্কিশ সাহায্যও পায়, সে এক আলাদা আর এক অনন্য ঘটনা। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে চটকদার মুভমেন্টগুলো, অর্থাৎ ভারতীয় হাই কমিশনের দিকে যাত্রা, ভারতের বিরুদ্ধে বলা, টেলিভিশনের টক শো, আপনারা শুনলে অবাক হবেন যে টেলিভিশনগুলোর সাথে তাদের এক ধরনের চুক্তি আছে যে এইসব লোকগুলোকে সামনে আনতে হবে, এইসব লোকগুলোকে দিয়ে কথা বলাতে হবে। পাকিস্তান এমবেসি একটা বড় রোল প্লে করছে। এখন আপনি বলতে পারেন যে পাকিস্তান কথা বললো আর টিভি স্টেশনগুলো শুনলো, কিন্তু তাদের আসল বাবা সেগুলো হচ্ছে মার্কিন এমবেসি, ফলে ওই জায়গা থেকে প্রেশারটা আসে, এইটার ম্যানেজমেন্টের দায়িত্বটা করছে হচ্ছে পাকিস্তান। এখন আমি আরেকটা নামের দিকে আপনাকে নজর দিতে বলবো, সেটা হচ্ছে খোমেনি এহসান। খোমেনি এহসান নামটা শুনলে আপনার কাছে মনে হবে যে খোমেনি এই টাইপের নাম তো বাংলাদেশে শুনি না রে ভাই। বাংলাদেশের নাম হচ্ছে সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, আরিফুর রহমান, আলিফুল হক, মানে এই নামগুলো আমরা সাধারণত দেখি, হোসেন থাকে নামের শেষে, রহমান থাকে, কিন্তু এই সংসদে হানজালা, খোমেনি, এই অদ্ভুত নাম কোত্থেকে এলো? এরা বাংলাদেশে বরাবরই ছিল, আমরা এদেরকে দেখতে পাইনি। এই খোমেনি এহসান আগে শিবির করতো, একে দিয়ে এখন বিপ্লবী পরিষদ বানিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, এই যে আসছে 14ই অগাস্ট, এই 14ই অগাস্টে তাদের একটা বড় ধরনের মুভমেন্ট হবে। সেটা কি? সেটা হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস তারা পালন করবে। কাদের ব্যানারে করছে? নওয়াব সলিমুল্লাহ একাডেমি। এই নওয়াব সলিমুল্লাহ একাডেমি কার? এই যে কালচারাল সাইটটা যে ছেলেটা দেখে পাকিস্তান এমবেসির আনিল আসগর, ওর মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যে টক শো, টিভিতে কে যাবে, কাকে দিয়ে কোন প্রোগ্রাম করাবে, এই জায়গাটা আবার দেখাশোনা করা হচ্ছে পাকিস্তানি এমবেসির ISI এজেন্ট অনিল আসগর। এই অনিল আসগর করেছে কি, আপনার সে যে জিনিসটাকে টার্গেট করেছে যে এরকম জাতীয় দিবস করবে, তারপরে জিন্নার মৃত্যুদিন, জন্মদিন, পাকিস্তানি দিবস, তারপরে পাকিস্তানি গান, পাকিস্তানি সিরিয়াল, পাকিস্তানি নাটক, পাকিস্তানি পোশাক, পাকিস্তানি খাদ্য, বাংলাদেশে যাতে এই জিনিসগুলোর অ্যাভেলেবিলিটি হয়, বিজনেস সাইডটা দেখবে হচ্ছে জেইন আজিজ, আর অনিল আসগর দেখবে কালচারাল সাইডটা, আর পলিটিক্যাল সাইডটা দেখবে হচ্ছে আতাহার হামিদ খান, এবং তাদের বাবা হিসেবে থাকবে হচ্ছে জিয়ালক, যে পুরো ব্যাপারটাকে মনিটর করবে। আমরা পুরো জায়গাটাতে যেটা দেখতে পেলাম, তারা এক ধরনের বয়ান বা ন্যারেটিভ তৈরির কাজ করছে। এই কাজগুলো কেন করছে? তারা মনে করে দেখেছে যে ভারতকে প্রচন্ড চাপের উপরে রাখতে হবে, আওয়ামী লীগকে প্রচন্ড চাপের উপর রাখতে হবে। যখন আপনি দেখেন যে ওই যে আবাবিল পাখির মতো উড়ে আসবে, যে টাকলা একটা লোক আছে না, ব্যারিস্টার ফুয়াদ, ও কেন এগুলোর ভিতরে আসছে না? কারণ ও তো এবি পার্টি করে, পাকিস্তানের আরেকটা দল, ফলে সে আসছে, সে তাকে আবার দেখাশোনা করছে অনিল আসগরি, বাট ওই টক শোর জায়গাগুলোতে। অর্থাৎ বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে, এই টিভি চ্যানেলগুলোতে স্লট ঠিক করা থাকে যে তোমরা সপ্তাহে এতগুলো টক শো হবে, এতগুলো টক শোতে এদেরকে আনতেই হবে, যদি না হয় এই টিভি চ্যানেলগুলোকেই তারা বন্ধ করে দেবে। এবং টিভি চ্যানেলগুলো মোটামুটি অসহায় আকার ধারণ করেছে বা অসহায় হয়ে বসে আছে। এদের কাজটা কি? এরা কিভাবে অপারেট করে? অপারেটিং সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি জানবেন যে রাওয়াতে, অর্থাৎ রিটায়ার্ড যে আর্মি অফিসারদের যেই গ্রুপটা আছে রাওয়া, এটা তো এখন একদম কমপ্লিটলি জামাত অধ্যুষিত। এইখানকার অফিসারদেরকে দিয়ে তারা বেসিক্যালি তারা টার্গেট করেছে এই আর্মি অফিসারদেরকে দিয়ে। এদের মাধ্যমে যেমন একদিকে জঙ্গি ট্রেনিং হয়, একদিকে ন্যারেটিভ, যেটা আমি আগেই বলেছি, বয়ান তৈরির কাজ হয়, একদিকে ধরেন কালচারাল সাইড তারা ইকুইপ করবে। অর্থাৎ তাদের একটা টার্গেট হচ্ছে আগামী ধরেন 4 থেকে 5 বছরের মাথাতে তারা পাকিস্তানি ভালো ছিল এই ধরনের ন্যারেটিভ তৈরি করা। আপনি নিশ্চয়ই হাদি একটা কথা বলেছে, আপনি নিশ্চয়ই সেই কথাটা, বক্তব্যটা শুনেছেন
যে মুক্তিযুদ্ধ যে হয়েছে এটা খামাখাই হয়েছে, মুক্তিযুদ্ধ আসলে আওয়ামী লীগ এবং ভারতের চক্রান্তে হয়েছে, এটার কোনো দরকার ছিল না। এই ভয়ঙ্কর রকমের ঔদ্ধত্যপূর্ণ কথা গত 55 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরে আপনি কোনোদিন এটা কাউকে বলার সাহস পেয়েছেন? মুক্তিযুদ্ধের সময় রাজাকাররাও তো বলার সাহস পায়নি, অথচ তারা এগুলো বলছে। এই জিনিসগুলো তারা অল্প 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 করে আপনার সামনে আসবে। কেন আমি আপনাদেরকে এসব ধরিয়ে দিচ্ছি? আপনারা প্রায় এগুলো বলতে শুনবেন, অবাক হন। আমি অনেককেই বলতে শুনি এত বড় সাহস, এটা করেছে সেটা করেছে, কিন্তু ভেতরের কাহিনী হচ্ছে এগুলা। অর্থাৎ আপনারা জিনিসটাকে যেভাবে সহজভাবে মনে করেন যেটা বলার জন্য বলছে, এইটা না, এটা পুরো একটা টিম ওয়ার্ক। পাকিস্তানি এমবেসি তার আইএসআই এজেন্ট যাদের নাম বললাম, আবারও বলি, আতাহার হামিদ খান, জেইন আজিজ, আনিল আসগার, জিয়াউল হক এবং আরো আছে, এদের অনেক পুরো লম্বা ফিরিস্তি, বাট এই চারজন মোটামুটি এখন পুরো ঢাকা শহরকে আপনার অপারেট করছে। এদের আরেকটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে ছোট ছোট কিওস্ক বা আমরা যেটাকে বাংলাতে মুদি দোকানের মতো বলি, তারা সেটা করছে। আমি এর আগে একটা ভিডিও আমি করেছি জুন মাসের 2 তারিখে, আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে পাকিস্তানি যেই ডিপ্লোম্যাট গুলো বাংলাদেশে আছে তারা কিন্তু তাদের ডেজিগনেটেড গাড়ি ব্যবহার করছে না, নাম্বার প্লেট ব্যবহার করছে না। বাংলাদেশিদের মতো তারা যেটা করছে মোটরসাইকেল ব্যবহার করছে, যেটা একদম নিষিদ্ধ। তারা বাসা ভাড়া নিয়ে বিভিন্ন জায়গাতে থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে তারা ছোট 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 দোকান, পানের দোকান, এরা যেহেতু ফকির তাই এদের চিন্তা ভাবনা ফকিরের মতো, পানের দোকান, মুদি দোকান, এগুলো দিয়ে তার মনিটরের কাজ করে। তারপরে ঢাকা শহরের বিভিন্ন যে ফ্ল্যাট বাড়িগুলো যেগুলো আছে, বিল্ডিং গুলো আছে, এগুলোতে সিকিউরিটির দায়িত্ব নেওয়ার জন্য বেশ কিছু পাকিস্তানি লোকজনও এসেছে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে সিকিউরিটি গার্ড হিসেবে থাকবে। আনসার বাহিনীতে বেশ কিছু পুশ করা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, যেমন ধরেন 15 থেকে 16টার মতো নতুন ঘাঁটি হয়েছে আইএসআই এর। তারা এখন আপনার এই মিয়ানমারের ঠিক পাশেই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আপনার যেটা কক্সবাজারে, টেকনাফে তারা ট্রেনিং দিচ্ছে। এগুলোর রেজাল্ট আপনি দেখতে পাবেন আরো কিছুদিন পর। আপনার রংপুরে তারা বা কুকিচিং বা ভারতের বিরুদ্ধে যে অংশগুলো আছে এদেরকে তারা ট্রেন করা, রাখা, প্রায় 15 থেকে 16টি বা 18টির মতো নতুন তাদের ঘাঁটি তৈরি হয়েছে। ঢাকা শহরে যেটা আমি বলেছি, ছোট ছোট মুদির দোকান, ফ্ল্যাট বাড়িতে বা বিভিন্ন জায়গাতে বাসা ভাড়া নিয়ে নর্মাল মানুষের মতো থাকা, মনিটর করা, রিপোর্ট করা, এই কাজগুলো করছে। ফলে এই যে আপনি জনতার দল দেখছেন, এই যে আপনি SM শাহরিয়ার কিংবা হাসিনুরের এই যে আজাদ পার্টির হঠাৎ করে দেখেছেন দল বল নিয়ে তারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, বা খোমেনি এহসান, আপনি কি ডটগুলো মিলাতে পারছেন? তিনজনেরই একই কাজ, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। কেউ টকশোতে এই কথা বলছে, কেউ এই কথা বলছে, কিন্তু রসুনের গোড়াগুলো সব একসাথে। আওয়ামী লীগ বিরোধী কথা বলতে হবে, কালচারাল একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করতে হবে, ভারত বাংলাদেশকে ক্ষতি করে ফেলছে, মেরে ফেলছে, এই কথাগুলো বলতে হবে ক্রমাগতভাবে। অথচ 5ই অগাস্টের পরে প্রায় 2 বছর হতে চললো, এখনো পর্যন্ত এরা পারেনি এটা বলতে যে ভারতের সাথে কোন ট্রেড ডিলটা দেশ বিক্রির চুক্তি ছিল, ভারতের সাথে কোন ট্রেড ডিলটা এত খারাপ ছিল যেটার জন্য বলা যায় যে ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। খেয়াল করে কি দেখেছেন যে আমেরিকা বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে তারা প্রোগ্রাম করেছে তাদের ফ্রিডম ডে, স্বাধীনতা দিবস, সেটা নিয়ে একটি কথাও নেই। আমেরিকান এমবেসি বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর প্রভাব তৈরি করেছে। তারা নির্ধারণ করে, তারা বলে দেয় কে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ে পাবে। এই যে খলিলুর রহমান, পুরোপুরি আমেরিকা তাকে এনেছে। এই যে তার সরকার কিভাবে গঠন করবে, ইলেকশন কিভাবে হবে, কমপ্লিটলি এটা আমেরিকা এই প্রভাব বিস্তার করেছে। সেগুলোকে নিয়ে আপনি কখনো দেখেছেন এই ডেলিজ খান, শাহরিয়ার, খোমেনি এহসান, হাসিনুর কথা বলবে না, কারণ ওদের টাকার সংস্থানটা এইখান থেকে হয়। ফলে ভবিষ্যতে আপনারা যখন এইসব ভিডিওগুলো দেখবেন, এগুলো নিয়ে কথাবার্তা বলবেন, যখন আপনারা দেখবেন যে একটা সুনির্দিষ্ট ওয়েতে তারা কথা বলছে, একটা পার্টিকুলার সেক্টরে তারা কথা বলছে, আমি নিশ্চিত যে আগে যেইভাবে দেখতেন, এই ভিডিওটা দেখার পরে আপনার দেখার চোখ বা ভাবনা
পাল্টাতে পারে। সাধারণ দর্শকদের জন্য আমার কাছে মনে হয় যে এই ফিডগুলো, এই তথ্যগুলো দেওয়াটা জরুরি ছিল। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বিহারি ফাহাম বলা শুরু করেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা স্ক্যাম ছিল, মুক্তিযুদ্ধকে তুচ্ছ করে আবার পাকিস্তানি বেটার ছিল, এটাকে একটা ফেডারেশন বানানো, এগুলা হচ্ছে লক্ষ্য। আজকে যদি আমার কথাটাকে আপনার মনে হয় যে অতিরঞ্জন, আপনার যদি মনে হয় যে না এটা নাও হতে পারে, গত 2 বছর নিজের চোখেই তো দেখলেন মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে কি হয়েছে। আমি তথ্য নিয়ে কথা বলি, তথ্য পেয়ে কথা বলি, এবং সব সময় আমার দর্শকদের প্রতি আমার এই সততা থাকে যাতে কোনোভাবে, যে কোনো দর্শক, তাদেরকে আমি যাতে ডিরেইলড না করি। আশা করি দর্শকরা বুঝবেন, সতর্ক থাকবেন এবং নিজেরাও বলা শুরু করবেন।